চলতরিতের আজকে কত নাম্বার লেকচার? 9 নাম্বার লেকচার। না, গত ক্লাসে আমি ভুলে 8 বলছিলাম। না, গত ক্লাস হচ্ছে ভুলে 7 বলছিলাম। গত ক্লাসটা হবে অ্যাকচুয়ালি 8 নাম্বার লেকচার, আজকে হচ্ছে 9 নাম্বার লেকচার। হ্যাঁ। হুম। আর হচ্ছে যে চলচরিতে একটা লেকচার বাড়াবো। হুম। লাস্ট যে লেকচারটা দিব ওই লেকচারে হচ্ছে যে 5টা সিকিউ সলভ করব। কয়টা? 5টা সিকিউ সলভ করব। ওই 5টা সিকিউ সলভ করলে এইচএসসি আটকানো লাগবে না। বুঝতে পারছি? এইচএসসি তে আটকানো লাগবে না। চলতরিত আরো 3-4 ক্লাস লাগবে। ওকে। জুলজি এনাফ। জুলজি এনাফ। আর কত? ওখান থেকে এনাফ আনসার করতে পারবি। কিন্তু তোদের কেমিস্ট্রি পরীক্ষার আগে কোনো বন্ধ দেয় না, এটার জন্য আন্দোলন করা উচিত। একদিন না কয়দিন বন্ধ দিছে? 2 দিন বন্ধ। ফার্স্ট ফার্স্টের আগে যে 1 সপ্তাহ বন্ধ দিছে, ওইটা 1 সপ্তাহ বন্ধ শুধু ফার্স্ট পেপারে কাজে লাগাইতে হবে না। ওইটা সেকেন্ড, প্রথম 2 দিন হচ্ছে সেকেন্ড পেপার করবি, তারপর 5 দিন হচ্ছে যে ফার্স্ট পেপার করবি। তাহলে কি করছে কে জানে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ আসছে। না, আমিও স্টোরি দেখে বুঝছি আসছে। আর বৃষ্টির মধ্যে তো আমি এখনো কারোর সাথে কথাই বললাম না। নিচে উঠে আর কি একতলায়। আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি। চলতরিতে হচ্ছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়া পড়বো। কৃষক। এই কৃষকের ল হচ্ছে যে এমন একটা ল, এতদিন যে যত বর্তনী পড়ে আসছি এই বর্তনী গুলো চালিয়ে কিন্তু আমরা খুব সহজে সলভ করতে পারতাম। হুম। কৃষকের ল জানলে তো নর্মালি বর্তনী কিন্তু সলভ করতে বলবে কৃষকের ল দিয়ে। ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারে এত বড় একটা ইম্পর্টেন্ট কথা আছে কৃষকের ল। তো পোলা কোন গাঞ্জুটি তোকে বলবে যে এমনি সলভ করো? অবশ্যই কৃষকের ল দিয়ে সলভ করতে বলবে। এটা তো গরু জানে, তাই না? তার মানে কৃষকের ল পারলে তোর সৃজনশীলের গ ঘ যে কোনো একটা কনফার্ম প্রশ্ন আসবে এখান থেকে। 100% প্রশ্ন আসবেই। তাহলে কৃষকের ল পড়ার আগে আমাদেরকে কিছু টার্মের সাথে আগে পরিচিত হবে। ওকে। তাহলে আমাদের আজকের পড়া হচ্ছে কৃষকের ল। কৃষকের সূত্র। কৃষকের সূত্র প্রথম প্রথম আমি যখন বুঝাবো একটু কঠিন লাগতে পারে। যত প্রবলেম সলভ করতে থাকবো দেখবি যে আস্তে আস্তে সব ক্লিয়ার হচ্ছে। হুম। হিসেবের সূত্র পড়ার আগে আমাদেরকে কিছু টার্ম পড়া লাগবে। কি পড়া লাগবে? টার্ম পড়া লাগবে কিছু। প্রথম টার্মটা হচ্ছে ব্রাঞ্চ। প্রথম টার্মটা কি? হয়ে গেল। ব্রাঞ্চ। ব্রাঞ্চ কি? ইলেকট্রিক্যাল এলিমেন্টস এর প্রান্ত। ব্রাঞ্চ কি? ইলেকট্রিক্যাল এলিমেন্টস এর প্রান্ত। কিছু বুঝছস? ইলেকট্রিক্যাল এলিমেন্টস এর প্রান্ত বলতে কি বুঝায়? বুঝছস না? আমি একটা সার্কিট আঁকি। ওকে। দেখি আঁকতেছি একটা সার্কিট। ওকে। তাহলে এটা একটা ব্রাঞ্চ।
আর আমি যদি এখানে একটা রোধ দিই, এটা একটা ব্রাঞ্চ, আবার এটা একটা ব্রাঞ্চ, আবার এটা একটা ব্রাঞ্চ, আবার এটা একটা ব্রাঞ্চ। বুঝতে পারছি ব্রাঞ্চ মানে কি? ব্রাঞ্চ মানে হচ্ছে তারের দুই প্রান্ত, তারের দুই প্রান্ত। এটা একটা তার না? আমি এখন কেমনে বুঝছি তারটা এখানে শেষ? কারণ এই জায়গায় আরেকটা তারের সাথে মিলিত হয়েছে, তাই না? তার মানে এটা একটা তার। তারপর এটাকে একটা আলাদা তার ধরতে পারি। তারপর এটাকে একটা আলাদা তার ধরতে পারি, এটাকে একটা আলাদা তার ধরতে পারি। যে জায়গায় মিলিত হচ্ছে ওখানে তারের শেষ। ওটুকু পর্যন্ত একটা ব্রাঞ্চ। ব্রাঞ্চ তার মানে কি বুঝতে পারছি? এই যে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, তারপর হচ্ছে এটা একটা ব্রাঞ্চ। এতটুকু ক্লিয়ার? এখন আমাদেরকে আরেকটা করতে হবে, সেটা হচ্ছে যে নোট। কি করতে হবে? নোট। আমি ঠিক করে ঠিক পজিশনে বুঝতে পারতেছি না, সেজন্য কথা বলতে কষ্ট হচ্ছে, লিখতে পারতেছি না। নোট। নোট কি বলতো? নোট হচ্ছে যে দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থল। দুই বা ততোধিক ব্রাঞ্চের কি? ব্রাঞ্চের সংযোগস্থল। তাহলে আশা করি নোট কি বুঝে গেছো। এটা একটা নোট না? এটা আরেকটা নোট না? এটা একটা নোট না? কারণ একাধিক ব্রাঞ্চ এসে এখানে যুক্ত হচ্ছে। কথা সত্যি কিনা? ব্রাঞ্চ তো বুঝছো, ব্রাঞ্চ বুঝলে এখন নোটও বুঝার কথা। যে যে পয়েন্টে একাধিক ব্রাঞ্চ এসে যুক্ত হয়, তাহলে নোটও বুঝাই ফেলতে পারছি আশা করি। আরেকটা টপিক করতে হবে। আরেকটা হচ্ছে যে আমি এটা কি এপিস্টে লিখতে পারবো? না, কিপটামি করে লাভ নাই নাকি? লুপ। লুপ। লুপ মানে কি? বদ্ধ বর্তনী। লুপ মানে কি? বদ্ধ বর্তনী। বদ্ধ বর্তনী ইন্ডিভিজুয়াল, পাশে লিখে দিই ইন্ডিভিজুয়াল, মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল বর্তনী। হুম, আমি দেখাই দিচ্ছি। ইন্ডিভিজুয়াল একটা সার্কিট আঁকি। এখানে একটা ব্যাটারি আছে, এখানে তার আছে, এখানে চুচু চুচু রোদ আছে, এখানে আবার চুচু চুচু রোদ আছে, এখানে আবার সোজা গেছে। সার্কিটটা এখানে শেষ না, এখানে আবার একটা রোদ আছে, এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি আছে, তারপর এখানে রোদ আছে একটা। তাহলে এটা একটা সার্কিট হয়েছে না? এখানে একটা ব্যাটারি আছে না? আবার এখানে একটা ব্যাটারি আছে, তাই না? তার মানে এটা একটা লুপ। এটা একটা কি? লুপ। লুপ ওয়ান। আর এটা একটা লুপ, লুপ টু। সার্কিট অবশ্যই ব্যাটারিকে নিয়ে তৈরি হবে, তাই না? তা এই যে ব্যাটারি একটাকে নিয়ে একটা বদ্ধ বর্তনী তৈরি হয়েছে ইন্ডিভিজুয়াল। এটা একটা ইন্ডিভিজুয়াল বর্তনী, এটা আরেকটা ইন্ডিভিজুয়াল বর্তনী তৈরি হয়েছে না? চাইলে আমরা এটাকে একটা ইন্ডিভিজুয়াল বর্তনী হিসেবে কল্পনা করতে পারি, এটাকে আরেকটা ইন্ডিভিজুয়াল বর্তনী হিসেবে কল্পনা করতে পারি না সার্কিট হিসেবে? এই যে বদ্ধ বর্তনী এটা হচ্ছে লুপ, এই যে বদ্ধ বর্তনী এটা আরেকটা লুপ। বুঝতে পারছি? তাহলে এই টার্মগুলোর সাথে অ্যাকচুয়ালি আমাদের একটু পরিচয় হওয়া লাগতো কৃষকের সূত্রের আগে। এখন হচ্ছে আমরা কৃষকের সূত্র পড়বো। এগুলো তো প্রবলেম, এগুলো পরে আসতেছি। এখন আমরা কি পড়বো? হিসেবের সূত্র পড়বো। আমাদের বিজ্ঞানী কৃষক সাহেব দুইটা সূত্র দিয়ে গেছে। কয়টা সূত্র? কয়টা সূত্র দিছে বলতো? হিসেবের সূত্র দুইটা। প্রথম সূত্রটা হচ্ছে কেসিএল। প্রথম সূত্রটাকে কি বলে? প্রথম সূত্রটাকে বলে কেসিএল। কেসিএল। দ্বিতীয় সূত্রটাকে কি বলে? কেভিএল। ওকে। কেসিএল
কেসিলের আরেকটা নাম আছে, কেসিলের আরেকটা নাম আছে, দেখি বলতো কি? জাংশন উপপাদ্য। জাংশন উপপাদ্য। ওকে। আরেকটা আছে যে এটার আরেকটা নাম হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। চার্জের সংরক্ষণশীলতা। তার মানে এমসিকিউ তে আসলে পারা যাবে, অনেকভাবে আসতে পারে। যে জাংশন উপপাদ্য নিচের কোনটি? কেসিএল। হ্যাঁ, বা কেসিএল এর অপর নাম কি? জাংশন উপপাদ্য। আর চার্জের সংরক্ষণশীলতা নীতি কোনটা? কেসিএল। বুঝতে পারছি? আর কেভিএল এর আরেকটা নাম হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা। কেসিএল এর ফুল ফর্ম কি? কির্চফ কারেন্ট ল। আর কেভিএল এর ফুল ফর্ম কি? কির্চফ ভোল্টেজ ল। বুঝতে পারছি? তাহলে আমরা প্রথমে কেসিএলটা শিখি। কেসিএল। ওকে। কেসিএল কি বলতেছে? কেসিএল কে জাংশন উপপাদ্য বলে না? জাংশন মানে কি? জাংশন মানে হচ্ছে যে জায়গায় সংযোগ হয়। জাংশন মানে কি? যে জায়গায় সংযোগ করে। একটু দ্বারা বেশি কল দিচ্ছে। জাংশন মানে হচ্ছে সংযোগস্থল। তাহলে কেসিএল এর সাথে কিভাবে সংযোগস্থল বা জাংশন ওয়ার্ডটা জড়িত সেটা দেখি। আমি একটা তার আঁকি। এখানে দেখ, দুইটা তার কিন্তু এক জায়গায় সংযোগ হয়েছে, তাই না? একটা পয়েন্টে সংযোগ হয়েছে না এই জায়গায়? বা তিনটা তার এক জায়গায় সংযোগ হয়েছে, বা তিনটা ব্রাঞ্চ, তিনটাকে ব্রাঞ্চ বলতে পারি না? তিনটা ব্রাঞ্চ এক জায়গায় সংযোগ হয়েছে। তো কেসিএল কি বলতেছে? কেসিএল বলতেছে যে জাংশন জাংশন পয়েন্টে, এটা কি জাংশন পয়েন্ট বা সংযোগস্থলে, হুম, যে পরিমাণ কারেন্ট আসবে জাংশন থেকে ঠিক সেম পরিমাণ কারেন্ট বের হবে। এটা হচ্ছে কেসিএল বলতেছে। তার মানে আমি যদি বলি, ধর এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3, হ্যাঁ, আর এটা হচ্ছে I1, এদিকে কারেন্ট যাচ্ছে I1। তো জাংশন কি বলতেছে? জাংশন পয়েন্টে যে পরিমাণ কারেন্ট আসবে জাংশন পয়েন্ট থেকে সেম পরিমাণ কারেন্ট বের হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে কেসিএল এর কথা, কেসিএল সূত্র বলতেছে। লাল কালার দিয়ে দিলাম না? তাহলে ওর কথা অনুযায়ী আমরা বলতে পারি না I1 is equal I2 plus I3? বলতে পারি না? I2 প্লাস I3 কেমনে বুঝছি? কারণ জাংশন পয়েন্টে আসতেছে I1 পরিমাণ কারেন্ট, বের হচ্ছে I2 আর I3। এখন বলতেছে তো যে পরিমাণ কারেন্ট আসবে সেম সেই পরিমাণ কারেন্টই বের হবে, তাই না? তাহলে I1 কারেন্ট আসলে I2 আর I3 এর পরিমাণ I1 এর সমান হবে। কারণ I2 আর I3 বের হচ্ছে আর ঢুকতেছে I1, বের হওয়া আর মানে আসা সমান হবে, তাই না? তার মানে কেসিএল এর কথাটা যদি আমি এক বাক্যে লিখে দিই, হ্যাঁ, এক বাক্যে লিখে দিই, জাংশন পয়েন্টে জাংশন পয়েন্টে কারেন্ট আসা ইজ ইকুয়াল কারেন্ট যাওয়া, তাই না? সেটা আমি এইদিকে না লিখে জাংশন পয়েন্টে যেভাবে হোক, যেভাবে হোক, যে পরিমাণ কারেন্ট আসছে সেই পরিমাণ কারেন্টই বের হবে। এটা ভাগ হয়ে হোক আর এক লাইনে হোক, যে পরিমাণ হয়ে গেল, যে পরিমাণ কারেন্ট আসে সেই পরিমাণ কারেন্ট বের হয়। সেই পরিমাণ কারেন্ট বের হয়। ক্লিয়ার? তাহলে আমরা যদি আরেকটু আপডেট করি, এত সহজ সার্কিট না নিয়ে বা এত সহজ ব্রাঞ্চ না নিয়ে আরো কয়েকটা ব্রাঞ্চ একসাথে যুক্ত করি। ওকে।
ধর এটা একটা জাংশন পয়েন্ট, এই জায়গায় হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ যুক্ত হয়েছে, এখানে অনেকগুলো ব্রাঞ্চ যুক্ত হয়েছে, এদিকে একটা ব্রাঞ্চ যুক্ত হয়েছে, এদিকে একটা ব্রাঞ্চ যুক্ত হয়েছে, একটু রোড দিলে সুন্দর দেখায়, এদিকে একটা ব্রাঞ্চ যুক্ত হয়েছে, এদিকে একটা ব্রাঞ্চ যুক্ত হয়েছে, এদিকে একটা ব্রাঞ্চ যুক্ত হয়েছে, এদিকে একটা ব্রাঞ্চ, এদিকে একটা ব্রাঞ্চ যুক্ত হয়েছে, তাই না? এদিকে একটা ব্রাঞ্চ যুক্ত হয়েছে, এদিকে একটা ব্রাঞ্চ যুক্ত হয়েছে, হোয়াট এভার যতগুলো ব্রাঞ্চে যুক্ত হোক, হুম, যতগুলো ব্রাঞ্চে যুক্ত হোক, ধর কারেন্ট আসতেছে, এই যে এখান থেকে কারেন্ট আসতেছে I1, এখান থেকে কারেন্ট আসতেছে I2, আর এখান থেকে কারেন্ট বের হচ্ছে I3 পরিমাণ কারেন্ট বের হচ্ছে, আবার এখান থেকে I4 পরিমাণ কারেন্ট বের হচ্ছে, আবার এখান থেকে I5 পরিমাণ কারেন্ট বের হচ্ছে, আবার এখান থেকে I6 পরিমাণ কারেন্ট বের হচ্ছে। দিকটা দেখতে হবে, কারেন্ট ঢুকতেছে নাকি বের হচ্ছে এটা দেখতে হবে, দিকটা। হুম, I6 পরিমাণ কারেন্ট বের হচ্ছে। দেখি বলতো এখানে কেসিএল প্রয়োগ করতো, এখানে কেসিএল প্রয়োগ করলে সূত্রটা কি দাঁড়াবে? এখানে কি, হুম, হচ্ছে ক্লাস I3 কেন? কি মাইনাস আইস, এত কিছু কেন লাগতেছে? যে পরিমাণ কারেন্ট জাংশন পয়েন্টে ঢুকবে সে সেম পরিমাণ কারেন্ট বের হবে। ঢুকতেছে কোনটা? ঢুকতেছে I1 পরিমাণ, আর I2 ঢুকতেছে, আর বাকিগুলো বের হচ্ছে, তাই না? তার মানে আমরা বলতে পারি না I1 প্লাস I2 ইজ ইকুয়াল I3 প্লাস I4 প্লাস I5 প্লাস I6, কারণ যে পরিমাণ ঢুকবে সেম পরিমাণ বের হবে। এটা হচ্ছে কেসিএল বলতেছে। তাহলে কেসিএল নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বল। এখন একটা ম্যাথ করবো, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথটা কি রেডি রাখছি না রেডি রাখিনি? তাহলে ম্যাথ করি, হ্যাঁ। বলতেছি যে এটা একটা ব্রাঞ্চ আছে, এই যে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, তারপর এটা একটা ব্রাঞ্চ। ক্লিয়ার? ওকে। তো বলতেছে এটার ভোল্ট হচ্ছে 8 ভোল্ট, এতটুকুর হচ্ছে যে ভোল্ট হচ্ছে 8 ভোল্ট, হ্যাঁ। আর এটার ওহম হচ্ছে 2 ওহম, 2 ওহম। আর এই জায়গায় বিভব পার্থক্য হচ্ছে, জাংশন পয়েন্টে বিভব হচ্ছে ভি নট, জাংশন পয়েন্টে বিভব কত? ভি নট। আর এই রোডটার মান হচ্ছে 4 ওহম, আর নিচের রোডটার মান হচ্ছে যে 2 ওহম। ওকে, 2 ওহম। তারপর বলতেছে যে কি বলতেছে, I1 ঢুকতেছে, I2 বের হচ্ছে নাকি? আচ্ছা, এখানে 4 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট ঢুকতেছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে I2 পরিমাণ কারেন্ট বের হচ্ছে। কোথায় গেল প্রশ্নটা? আমি নিজে লেখা নিজে বুঝতেছি না। একটু দাঁড়ান। হ্যাঁ, বুঝছি। 4 অ্যাম্পিয়ার না, সরি, কোনো কারেন্ট ঢুকতেছে না, কিছুই হচ্ছে না। আমি আবার রাখতেছি জিনিসটা, একটু নিচে নামাই। ওকে, তাহলে বলতেছে এই প্রান্তের বিভব হচ্ছে যে 4 ভোল্ট, এই প্রান্তের বিভব কত? 4 ভোল্ট, হ্যাঁ। আর I1 পরিমাণ, I1 পরিমাণ কারেন্ট হচ্ছে যে, I1 না I3 পরিমাণ কারেন্ট হচ্ছে এখানে ঢুকতেছে। তারপর হচ্ছে I2 পরিমাণ কারেন্ট বের হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে I2 পরিমাণ কারেন্ট বের হচ্ছে, আর এখান থেকে হচ্ছে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে। বুঝতে পারছি? মানে টিক চিহ্নগুলো এভাবে দেওয়া আছে, প্রবল বিভব সব প্রান্তে দেওয়া আছে। এই প্রান্তের বিভব হচ্ছে 2 ভোল্ট, এই প্রান্তের বিভব কত? 2 ভোল্ট। আমাদের সব দেওয়া আছে। আমাদেরকে বলছে ভি নটের মান কত, আমাদেরকে বলছে ভি নটের মান কত, মানে জাংশন পয়েন্টের বিভব কত, কেমনে বের করবি? প্রথম কথা হচ্ছে আমরা যেটা জানি, প্রথম কথা হচ্ছে আমরা যেটা জানি যে আই আই ইজ ইকুয়াল ভি বাই আর, তাই না? এখানে ভিটা কিন্তু অ্যাকচুয়ালি বিভব পার্থক্য, শুধু বিভব না, বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্যকে হচ্ছে যে কি বলে ওহমের সূত্রে ইউজ করা হয়, বিভবকে ইউজ করা হয় না। এটা আমি তোকে এরকম একটা প্রবলেম সলভ করাই দিছিলাম আলাদা, মনে আছে?
ওহমের সূত্রে আই সমান যে ভি বাই আর বলে, এখানে বিটাকে বিভব বলে না, একটা পয়েন্টের বিভব না, এটা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্যকে বোঝায়। ওটা নিয়ে আমি তোকে আলাদা একটা অঙ্ক করে দিয়েছিলাম, মনে আছে? কারণ ওই জায়গায় ভুল করবি যে আমি জানি। তো তার মানে কি, এখানে আই সমান যে ভি বাই আর, এটা আমরা জানি এটা অ্যাকচুয়ালি দুই প্রান্তের বিভব পার্থক্য, তাই না? এখন কেসিএল প্রয়োগ করলে, আমি যদি এখন ম্যাথটা করি, কেসিএল প্রয়োগ করে, কি প্রয়োগ করে, কেসিএল প্রয়োগ প্রয়োগ করে, কেসিএল প্রয়োগ করলে দেখা যাচ্ছে i3 টা জাংশন পয়েন্টে যাচ্ছে, তাই না? i3 টা জাংশন পয়েন্টে যাচ্ছে, আর i2 আর i1 বের হয়ে যাচ্ছে, তাই না? ওরা কিন্তু জাংশন পয়েন্ট থেকে দূরে যাচ্ছে, i1টা আর i2 হচ্ছে জাংশন পয়েন্ট থেকে ক্রমাগত দূরে যাচ্ছে, মানে জাংশন পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে। আর জাংশন পয়েন্টে ঢুকতেছে কোনটা? i3, তাই না? তার মানে আমরা কি বলতে পারি, কেসিএল কি বলে, কেসিএল বলে যে যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট বের হবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি না যে i3 সমান i1 প্লাস i2, i1 প্লাস i2 বলতে পারি না? বুঝছস তো? তাহলে i3 এর জায়গায় কি লিখতে পারি, i3 এর জায়গায় বিভব পার্থক্য ডেল ভি থ্রি ডিভাইড বাই আর থ্রি লিখতে পারি না? আমি এখানে তো যেহেতু আর থ্রি এভাবে করে নাম দিই না, তাহলে ডাইরেক্ট লিখে দিই। আই থ্রি কোথায় অবস্থিত, i3 হচ্ছে এই ব্রাঞ্চে অবস্থিত, তাই না? তার মানে এই ব্রাঞ্চের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 4 - v0 হবে না? সরি, i3 তো এদিকে, আমি i1 এর হিসাব করতেছি কেন, i3 তো এদিকে, তো i3 এদিকে হলে বিয়োগ কোনটা হবে, 4 - v0 না, কারণ 4 থেকে v0 যাচ্ছে, 4 থেকে v0 যাচ্ছে কারেন্ট, তাহলে 4 - v0 হবে। যদি v0 থেকে 4 যেতে তাহলে v0 - 4 হইতো, খেয়াল রাখতে হবে। তাহলে 4 - v0 ডিভাইড বাই, এখানে রোধ কত, 4 ওহম দাবাই আছে, ঠিক না? এই যে i3। এরপর হচ্ছে i1 এর ব্রাঞ্চ কোনটা দেখি, i1 এর ব্রাঞ্চ হচ্ছে এটা না, আই i1 এর ব্রাঞ্চ হচ্ছে এটা। কোত্থেকে বের হচ্ছে, v0 থেকে 8 ভোল্টের দিকে যাচ্ছে, তাই না? কারেন্টটা v0 থেকে 8 ভোল্টের দিকে যাচ্ছে না, কারেন্টটা দেখ, কারেন্টের দিক এদিকে, কারেন্টের দিক কিন্তু এদিকে, তাহলে v0 থেকে 8 ভোল্টের দিকে যাচ্ছে, তাহলে কি হবে, ইজ ইকুয়াল v0 - 8 বাই কত হবে, আর রোধ দেওয়া আছে 2, ব্রাঞ্চের রোধ দেওয়া আছে কয়টা, 2। ঠিক সেম ভাবে ওইটা কি হবে, ওইটা হবে যে i2 এর ব্রাঞ্চটা, ইয়া v0 - 2 হবে না, কারণ v0 থেকে 2 দিকে যাচ্ছে, আর ডিভাইডেড বাই 2 হবে, কারণ রোধের মান 2 দেওয়া আছে। তাহলে সবগুলো মান দেওয়া আছে, এখান থেকে v0 ইজিলি চলে আসতেছে না মানটা, এখান থেকে v0 এর মান আসবে, বাকিটা তোরা করবি, যা আসে তা। v0 আসবে, ইয়া কি বলে, 4.8 ভোল্ট, 4.8 ভোল্ট। দেখছস, কেসিএল প্রয়োগ করে খুব সহজে বিভব নির্ণয় করে ফেলতে পারছি, এক প্রান্তের বিভব কত, যে কোনো, তো এরকম করলে তুই যে কোনো প্রান্তের বিভব বের করতে পারবি না, তো এই আর কি। ওকে, আমাদেরকে আয়ের মান দিয়েও দেয় নাই, তাও আমরা পাচ্ছি বের করতে। তাহলে এটা গেল কেসিএল এর প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখাইলাম। এখন হচ্ছে আমরা কি করবো, দেখি বলতো। 4.8 ভোল্ট। হুম, পিনোট কমন টমন কি বলতেছস, কমন কেন, এটা সলভ করতে পারবি না, এর বাচ্চাদের জিনিস। সব, একটাই তো অজানা রাশি আছে বিনোট, তো একটা অজানা রাশি যদি একটা থাকে, কিন্তু ক্যালকুলেটরে মারতে হবে না, হাতে ধরে করতে পারবি না। আলটিমেটলি বিনোট যেগুলো আসবে, সমান চিহ্নের ওই পাশে এই পাশে সবগুলো যোগ বিয়োগ হবে, যোগ বিয়োগ হলে একটা বিনোট থাকবে। বুঝাতে পেরেছি কিনা, একটা আওয়াজ তুলো। ওকে, তাহলে আরেকটা প্রয়োগ দেখাই। ওকে,
তো এখানে বলতেছে 30 অ্যাম্পিয়ার তড়িৎ এখানে যাচ্ছে, প্রবেশ করতেছে, কত 30 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবেশ করতেছে, 30 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবেশ করতেছে। আর বলে দিছে এটা হচ্ছে I1, এটা হচ্ছে I1। আর আর কিছু বলা নেই। এটা হচ্ছে যে আমি কি লিখছি, আরে আমার লেখা এত বিশ্রী কেন, এটা হচ্ছে I3। হ্যাঁ, এটা হচ্ছে I3। আর এটা হচ্ছে I2। এটা কত, I2, I2। আর এখান থেকে বের হচ্ছে I4, এখান থেকে বের হচ্ছে কত, I4। তো আবার বলে দিচ্ছে যে এখানে একটা তড়িৎ যাচ্ছে, সেটা হচ্ছে 15 অ্যাম্পিয়ার, সেটা কত, 15 অ্যাম্পিয়ার। আবার এখানে বলে দিচ্ছে যে I4 যেটা যাচ্ছে এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার। মোটামুটি বুঝছো তো প্রশ্নটা কি কি হচ্ছে ঘটনা। তো এখন আমাদেরকে বের করতে বলছে যে কি বলে I3 এর পরিমাণ বের করতে বলছে, I2 এর পরিমাণ বের করতে বলছে, আর I1 এর পরিমাণ বের করতে বলছে। ওকে, কারণ এগুলাই অজানা রাশি, I1 I2 I3 এটা বের করতে বলছে। কেমনে বের করবি দেখি বলতো, কেসিএল প্রয়োগ করে। জাংশন পয়েন্ট কেন, জাংশন পয়েন্ট হচ্ছে দুইটা ব্রাঞ্চ এই জায়গায় মিলিত হচ্ছে, তার মানে এটা একটা ব্রাঞ্চ এই জায়গায় মিলিত হচ্ছে না। দেখ এদিকে একটা তার গিয়ে এদিকে একটা এই ব্রাঞ্চের সাথে মিলিত হয়েছে, এই ব্রাঞ্চের সাথে মিলিত হয়েছে না, এই ব্রাঞ্চের সাথে এটা মিলিত হয়েছে এভাবে না। তো সবগুলো জাংশন জাংশন পয়েন্ট। এখন আমাদেরকে দেখতে হবে এটা কেসিএল কিভাবে প্রয়োগ করব। আমি আজকের পর কখনো দিইনি, প্রবলেম হবে না। কেসিএল কেবিলের পর হচ্ছে কেসিএল কেবিল নিয়ে হচ্ছে দুইটা ক্লাস নিব। কয়টা ক্লাস নিব, দুইটা ক্লাস নিব। এই দুইটা ক্লাসে আমি যে প্রবলেম গুলো সলভ করাইছি এর থেকে কঠিন প্রশ্ন আসার কোনো সুযোগই নেই। আর হচ্ছে যে আমি যে প্রবলেম গুলো সলভ করা ওইগুলো পারলে বাকিগুলো সবগুলা পারবি। হুম, তাহলে আমি ওই পাশে আনসার লিখি। আমি সার্কিটটা আবার কপি করেছি, এই যে কপি করলাম, এই জায়গা হচ্ছে আনসার, এই জায়গা হচ্ছে সলিউশন। ওকে, প্রথমে দেখতে কি হচ্ছে ঘটনা। প্রথমে 30 অ্যাম্পিয়ার তড়িৎ যেটা ঢুকতেছে, হ্যাঁ 30 অ্যাম্পিয়ার তড়িৎ যেটা ঢুকতেছে এটা দুই ভাগ হয়ে যাচ্ছে, একটা এই ভাগে যাবে আর একটা এই ভাগে যাবে। কারেন্ট ডিভাইডার ল পড়াইছি না, কারেন্ট সবসময় পথ যখন দুইটা পাবে, একটা থেকে দুইটা পাবে অবশ্যই দুই ভাগে ভাগ হবে, একটা থেকে তিনটা পেলে অবশ্যই তিন জায়গায় ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না। তাহলে কারেন্ট কারেন্ট 30 অ্যাম্পিয়ার এটা I1 পরিমাণ যাচ্ছে উপরের দিকে, আর নিচের দিকে যাচ্ছে আমি ধরে নিলাম I5। I5 কেন ধরতেছি বলতো, কারণ আমরা I4 পর্যন্ত অলরেডি নিয়ে ফেলছি, I4 পর্যন্ত অলরেডি আমরা কি নিয়ে ফেলছি, তাহলে এখন ধরতে হবে I5। তো আমরা I5 এর পরিমাণটা বের করতে পারলেই বাকিটা হবে, I1 এর পরিমাণটা বের হয়ে যাবে নাকি। ওকে, তাহলে এখানে কি কোনো একটা মান মিসিং দিছি কিনা দেখি। আচ্ছা, এখানে একটা মান মিসিং আছে। হুম, এই জায়গায় হচ্ছে যে 10 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ যাচ্ছে। তাহলে এবার তুই বল I1 এর মান কত, I1 এর মান কত দেখি বল। তার মানে তার মানে I1 সমান 20 হবে না, কারণ যে পরিমাণ কারেন্ট এদিকে ঢুকবে ওই পরিমাণ কারেন্টই বের হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি 30 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল 10 প্লাস I1। তো ওখান থেকে I1 এর মানটা চলে আসে কত, 20 অ্যাম্পিয়ার। তাহলে I1 চলে আসছে 20। তারপর আবার এই দেখ I1টা কিন্তু এদিকে গিয়ে এদিকে একটা ভাগ হবে, আবার এদিকে ভাগ হবে, আবার এদিক থেকে 10 যাচ্ছে তাই না, আবার এখানে বলে দিছি এটা 15। তাহলে এবার তুই বল এই পয়েন্টে কত, উপর থেকে কত কারেন্ট আসছে আর পাশ থেকে কত কারেন্ট গেছে, উপর থেকে কত কারেন্ট আসছে আর এখান থেকে কত কারেন্ট গেছে। উপর থেকে অবশ্যই উপর থেকে 5 আসছে না, অবশ্যই উপর থেকে 5 আসছে না, আর এদিক থেকে 10 গেছে, এদিক থেকে 10 গেছে, এদিক থেকে 5 আসছে, এই দুইটা মিলিত হয়ে 15 গেছে। বুঝতে পারছি।
তার মানে i3 এর পরিমাণ কত? 5 না? 5 এম্পিয়ার। তার মানে i2 এর পরিমাণ কত দেখি বলতো? 20 থেকে 5 নিচে চলে গেছে, তার মানে i2 সমান 15 না? i2 সমান 15। এবার দেখতে মিলছে কিনা, এদিক থেকে 15 গেছে, এদিক থেকে 15 গেছে, দুইটা মিলিত হয়ে 30 হয়েছে। মিলছে? তাহলে একটু বুদ্ধি খাটাইতে হবে আর কি। কারেন্টে কিভাবে ভাগ হয়েছে কি যাচ্ছে এটা তো বুঝছো এবার। মোট কথা কারেন্ট দুইটা পথ পেলে বা একের অধিক পথ পেলে ওখানে ভাগ হয়ে যাবে, নাকি? হুম। তাহলে এতটুকু গেল। আমি এখানে ডিটেলসে লিখি নেই, তুই কি ডিটেলসে লিখতে পারবি কিনা? আমি ডাইরেক্ট এখানে মানগুলো বসাই দিছি মুখে মুখে বলে। এদিক থেকে যদি 10 চাই, সরি এদিকে যদি 10 চাই, তার মানে অবশ্যই এদিকে 20 যাচ্ছে। কমন সেন্স, কারণ 30 এম্পিয়ারটাই তো আলটিমেটলি ভাগ হবে। 30 এম্পিয়ারটা ভাগ দুই ভাগে ভাগ হলে আমাদেরকে বলেছে এদিকে 10 ভাগ যাচ্ছে, তাহলে এদিকে আর বাকি 20 ভাগ যাবে। গিয়ে এই এই 20 ভাগটা আবার এদিকে যাচ্ছে একবার, এদিকে যাচ্ছে একবার, মানে এদিকে এদিকে গিয়ে এদিকে একটু ভাগ হবে, এদিকে একটু ভাগ হবে। আর এদিকে কতটুকু ভাগ হবে এটাই i3। হ্যাঁ, এখন এটা বলে দিছে এদিকে ঠিক 10 এম্পিয়ার পরিমাণই যাচ্ছে। তো এদিকে 10 এম্পিয়ার পরিমাণ গেলে এটা 15 এম্পিয়ার কেমনে হয়? নিশ্চয়ই i3 এর পরিমাণ 5 এম্পিয়ার, এই দুইটা যোগ হয়ে 15 এম্পিয়ার হয়ে গেছে। তার মানে 20 এম্পিয়ার থেকে 5 এম্পিয়ার পরিমাণ নিচে চলে গেছে, তার মানে বাকিটুকু পরিমাণ এদিকে যাবে। তাহলে i2 এর পরিমাণ 15 এম্পিয়ার। আর এই দুইটা মিলিত হয়ে 15 এম্পিয়ার, আর 15 এম্পিয়ার মিলিত হয়ে 30 এম্পিয়ার। তাহলে কেসিএল নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বল, আমাকে আর বল। তাহলে এগুলো বাকিটা আছে তা। এখন হচ্ছে যে আমরা কেবিএল পড়বো। এখন আমরা কি পড়বো? কেবিএল। কেবিএল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কেসিএল হচ্ছে একটা সহজ একটা জিনিস, সহজ একটা জিনিস, কেসিএল কে ইউজ করে কিন্তু কেবিএল হবে। হুম। কেবিএল হবে। কেবিএল কি বলতেছে? কেবিএল এর বিবৃতিটা কি? কেবিএল এর বিবৃতিটা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে পরীক্ষা আসে, তাই বিবৃতিটা লিখে দিচ্ছি। বিবৃতিটা লিখে দিই। কোনো বদ্ধ বর্তনীতে যতগুলো রোধ আছে, কোনো বদ্ধ বর্তনীতে যতগুলো রোধ আছে, কোনো বদ্ধ বর্তনীতে যতগুলো রোধ আছে, তাদের মধ্য দিয়ে যে প্রবাহ যাবে, তাদের মধ্য দিয়ে যে প্রবাহ যাবে, যাদের মধ্য দিয়ে যে প্রবাহ যাবে, সে প্রবাহ ও রোধের গুণফলের সমষ্টি, সে প্রবাহ ও রোধের গুণফলের সমষ্টি, গুণফলের সমষ্টি, সেই প্রবাহ ও রোধের গুণফলের সমষ্টি ওই বর্তনীর তড়িৎচালক শক্তির সমান, ওই বর্তনীর তড়িৎচালক শক্তির সমান। বিবৃতি আসলে বোঝা লাগে না। হ্যাঁ, বিবৃতি জাস্ট কি করা লাগে, মুখস্থ করা লাগে। হ্যাঁ, এটা জাস্ট মুখস্থ করবি। তড়িৎচালক শক্তির সমান। আচ্ছা, প্রবাহ আর রোধের গুণফল, প্রবাহ আর রোধের গুণফল বলতে কি বোঝায়? বিভব পার্থক্য না? বি সমান আই আর না? তাহলে ওখানে একটা সার্কিটের মধ্যে যতগুলো বিভব পার্থক্য পাবো, ওদের সমষ্টিটা হচ্ছে যে তড়িৎচালক শক্তির সমান হবে। বুঝতে পারছি? ধর ইয়া বি টোটাল আসছে, বি কত আসছে? টোটাল আসছে, বি টোটাল, বি টোটাল সমান ই হবে না কথা অনুযায়ী? টোটাল যে বিভব পার্থক্য পাচ্ছি সার্কিটের মধ্যে, যতগুলো বিভব পার্থক্য পাচ্ছি ওদের সমষ্টি মানে বি টোটাল সমান ই হবে না? ই মানে তড়িৎচালক শক্তি, ব্যাটারির যে তড়িৎচালক শক্তি। তো এটাকে এভাবে লেখা যায় না যে ভি টোটাল মাইনাস ই ইজ ইকুয়াল 0? তাহলে তড়িৎচালক শক্তিটাকে যখন সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো, তখন ডান পাশে শুধু শূন্য থাকবে, তাই না? তার মানে এটাই কেভিএল, এটাই কি কেভিএল। কেমনে আমি বোঝাচ্ছি।
প্রথমে আমরা একটা সহজ সার্কিট নিই, আস্তে আস্তে কঠিন সার্কিটের দিকে যাব। একদম সহজ একটা সার্কিট নিই। ওকে, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি, এটা একটা সার্কিট। তো এখানে R1 পরিমাণ রোধ আছে, এখানে R2 পরিমাণ রোধ আছে, আর এখানে হচ্ছে আই পরিমাণ কারেন্ট বের হচ্ছে। আর তড়িৎ চালক শক্তি কত? ই। ব্যাটারির তড়িৎ চালক শক্তি কত? ই। বলতেছে ভি টোটাল সমান ই হবে, বলতেছে না? ভি টোটাল সমান ই, ই হবে বলতেছে না? ভি টোটাল কেমনে ভাবি? ভি টোটাল হচ্ছে যে এই রোধের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য থাকবে, এই রোধের দুই প্রান্তে আরেকটা বিভব পার্থক্য থাকবে, তাই না? প্রথম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? আই আর ওয়ান হবে না? দ্বিতীয় রোধের বিভব পার্থক্য কত হবে? আই আর টু হবে না? আর ওদের সমষ্টি হচ্ছে যে ই এর সমান হবে। এটা হচ্ছে যে কেবিএল এর, কেবিএল বলতেছে আর কি, কেবিএল সূত্রটা এই কথাটাই বলতেছে। এখন কেবিএল সূত্রটা তো আর এতটা সহজ না যে খুব সহজে হয়ে গেল, তো সিম্পল কোনো প্যাচ নাই। এটা জাস্ট প্যাচ ছাড়া তোকে দেখাইছি, আস্তে আস্তে আমরা সার্কিট বড় করব। সার্কিট বড় করলে তখন কি হয় তখন দেখবো। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এখন ইয়া করি, কেবিএল, কেবিএল এর কিছু ইয়া লিখি, মানে স্টেপ লিখি, কেবিএল স্টেপ। কি শিখবো এবার? আমরা যখন কেবিএল প্রয়োগ করে সার্কিট সলভ করব, সলিউশন করব, তখন হচ্ছে আমরা কিছু স্টেপ ফলো করব। হুম, কেবিএল স্টেপস, এই স্টেপ গুলো ফলো করতে হবে। আর স্টেপ গুলো অ্যাকচুয়ালি মুখস্থ করা কিছু নেই, তুই দুই তিনটা অঙ্ক করবি, দুই তিনটা অঙ্ক করলে তুই নিজেই বুঝবি যে কোনটার পর কি করতে হবে। হুম, তাও আমি লিখে দিচ্ছি জাস্ট। আমার তো আগে কেবিএল যে প্রিয় ছিল, কেবিএল দিয়ে দুনিয়ার সব সার্কিট সলভ করতে আমার অনেক মজা লাগতো। হুম, কে ছিল বুঝোস না তখন? আচ্ছা, আমার আমার চলো তোর ফুল লেকচার প্লে লিস্ট এখন কেমন হচ্ছে বল, সবকিছু বুঝে গেছে কিনা? না বুঝলে বল। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, ক্লাসগুলো আবার করছোস মানে ইউটিউব থেকে? হুম, হুম, বুঝছি। সেভ থাকতেছে, এটা হচ্ছে বড় কথা, যা পড়াচ্ছি। আর হচ্ছে বাকি সবগুলো হচ্ছে কি নোট করা দিচ্ছি, মোটামুটি যতটুকু পারতেছি সম্ভব হলে নোট করে দিচ্ছি। ফিজিক্স কেমন হচ্ছে এটা বল, চলো তোর সব বুঝাই গেছে কিনা? কেবিএল কেসিলা আগ পর্যন্ত সার্কিট সলভ করার অন্যভাবে শিখেছিলাম, ওগুলো পারবি কিনা, ওভাবে পারবি কিনা? ওকে, ওভাবে, ওভাবে প্রবলেম হলে ওভাবে, ওভাবে করার সময় তো প্রবলেম হলে সমস্যা ছিল না, কেবিএল কেসিলে প্রবলেম হলে সমস্যা, কারণ প্রশ্ন আসবে এখান থেকে। তাহলে দেখ, কেবিএল স্টেপসটা কেমনে করবো? প্রথমে হচ্ছে বদ্ধ বর্তনী ফাইন্ড আউট করবো। প্রথমে কি করবো? ওই যে কয়েকটা টার্ম শিখাইছি, কেবিএল কেসিলে আসার আগে টার্ম শিখে আসছি। হ্যাঁ, বদ্ধ বর্তনী ফাইন্ড আউট করবো। বদ্ধ বর্তনী ফাইন্ড আউট করার পর যতগুলো অজানা প্রবাহ ততগুলো সমীকরণ তৈরি করব। প্র্যাকটিক্যালি দেখালে তখন বুঝবি কথাগুলোর মানে কি। যতগুলো অজানা প্রবাহ আছে ততগুলো সমীকরণ তৈরি করব। ততগুলো সমীকরণ তৈরি করব। এটা নন্দন কারণ আমি তো যাই নাই, জিজ্ঞাসা করি না এবার ডিটেলসে। হুম, আমি তো নিউ মার্কেটের সাইডে লাস্ট গেছি যে স্যাম্পলাসিটি করতাম তখন।
তাহলে দেখ যতগুলো অজানা প্রবাহ আছে ততগুলো সমীকরণ তৈরি করবো। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। তোর থেকে যদি অজানা রাশি এক্স ওয়াই থাকে, তাহলে তো এক্স ওয়াই কে সমাধান করার জন্য দুইটা সমীকরণ লাগবে না? তোর থেকে যদি অজানা রাশি এক্স ওয়াই জেড থাকে, তাহলে কয়টা সমীকরণ লাগবে? তিনটা সমীকরণ লাগবে না? তাহলে যতগুলো অজানা প্রবাহ আছে ওই প্রবাহগুলো মান নির্ণয় করার জন্য ওই ওই অতটুকু পরিমাণ কি লাগবে? সমীকরণ লাগবে। হুম। 3 নাম্বার হচ্ছে যে, 3 নাম্বার বলতেছে ব্যাটারি থেকে যে প্রবাহ বের হবে ওটা প্রবেশ করবে। এটা আমাদেরকে এটা অবশ্যই মেনটেন করতে হবে। ব্যাটারি থেকে যে পরিমাণ প্রবাহ বের হবে ওই পরিমাণ ব্যাটারি আবার ওই পরিমাণ প্রবাহই কিন্তু আবার ব্যাটারিতে প্রবেশ করবে। আর কারেন্টের প্রবাহ শুরু হয় কোত্থেকে? ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে না? ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যদি কারেন্ট শুরু হয়, ওই পরিমাণ কারেন্টটা তো ঘুরে এসে আবার নেগেটিভ প্রান্তে যায় ঢুকে না? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায় না? তো যে পরিমাণ কারেন্ট ব্যাটারি থেকে বের হচ্ছে ওই পরিমাণ কারেন্টই কিন্তু ব্যাটারির ভিতর ঢুকতে হবে। এটা আমাদের মেনটেন করতে হবে। ঠিক আছে? যে পরিমাণ কারেন্ট যে পরিমাণ কারেন্ট বা যে পরিমাণ প্রবাহ বের হবে, যে পরিমাণ প্রবাহ বের হবে ওই পরিমাণ প্রবাহ ব্যাটারিতে আবার প্রবেশ করবে। প্রবাহ বের হবে ওটাই ওটাই ব্যাটারিতে প্রবেশ করবে। ওটাই ব্যাটারিতে কি করবে? প্রবেশ করবে। তারপর এটা গেল 3টা রুলস। এই রুলস গুলো অ্যাকচুয়ালি যে ঠাড়া মুখস্থ রাখতে হবে এমন না। একবার করা শিখলে নিজে বুঝবি তো তোর কি করা লাগবে। বদ্ধ লুপে নিজের ইচ্ছা মতন ঘুরবো। এই যে তোর ফ্রিডম দিয়ে দিছি। বদ্ধ লুপে কি করবি? নিজের ইচ্ছা মতো ঘুরবি। বদ্ধ লুপে নিজের ইচ্ছে মতো ঘুরবো। নিজের ইচ্ছে মতো ঘুরবো। বদ্ধ লুপে নিজের ইচ্ছে মতো ঘুরবো। ঘোরার দিক প্রবাহের দিক এক হলে পজিটিভ নাইলে নেগেটিভ। আমার ঘোরার দিক, আচ্ছা যেহেতু তোকে বলতেছি তাহলে তোমার হবে। হ্যাঁ, তোমার ঘোরার দিক আর প্রবাহের দিক আর প্রবাহের দিক এক হলে পজিটিভ, আর না হলে কি হবে? আর না হলে নেগেটিভ। কথাগুলা এমনি বাংলা লেখা বোঝা যাচ্ছে কিনা বল? তারপর হচ্ছে যে আমরা এখন আসবো আস্তে আস্তে সলভ করব কি করা যায়। রেডি তো? তাহলে সার্কিট আঁকতে এত বিরক্ত লাগে? এখন থেকে লেকচার সংখ্যা কেন লিখে দিই? লেকচার সংখ্যা লিখে দিলে ইউটিউবে যখন আপলোড দিই, তুই কোন নাম্বার লেকচারে বুঝতেছিস না ওইটা আবার পুনরায় দেখতে পারবি, খুঁজা লাগবে না। তাহলে এখন দেখ তো কি করতে হবে এখন আমাদেরকে। এটা এটা হচ্ছে আমাদের সার্কিট দিয়ে দিছে। আর এটা হচ্ছে ই1। এটা কি বলে দিছে? এটা হচ্ছে ই1। আর এটা হচ্ছে ই2। এটা হচ্ছে ই2। আর আমাদেরকে এটার রোধ হচ্ছে যে এটা আর1, এটা আর2, এটা আর3, না আর3 এটা না, এটা হচ্ছে আর3 দিছে। আর এটা হচ্ছে আর5, আর এটা হচ্ছে আর4। ওকে, আর3 এটা বোঝা যাচ্ছে না কি লিখছি? এটা হচ্ছে আর3, আর এটা হচ্ছে আর2। বুঝতে পারছিস? আর5 আর4 সবগুলা হয়েছে। ওকে,
আমাদেরকে বলতেছে যে এখান থেকে I1 পরিমাণ কারেন্ট বের হচ্ছে, I1 পরিমাণ কারেন্ট বের হচ্ছে। হ্যাঁ, তারপর বলতেছে যে I1 পরিমাণ কারেন্ট বের হচ্ছে, আর এখান থেকে I2 পরিমাণ কারেন্ট বের হচ্ছে, এখান থেকে I2 পরিমাণ কারেন্ট বের হচ্ছে, আর আর এখান থেকে I3 পরিমাণ কারেন্ট যাচ্ছে বের। এতটুকু আমাদেরকে বলে দিছে। তো এখন আমাদেরকে আর কিছু বলে দেয় নাই, বলছে প্রতিটি ব্রাঞ্চের প্রবাহ কত। প্রশ্ন করছে কি প্রতি ব্রাঞ্চের প্রবাহ কত, মানে I1 I2 I3 বের করতে বলছে, তাই না? প্রতি ব্রাঞ্চের প্রবাহ কত। ওকে, কেমনে বের করবি এখন? তাহলে আমরা এখানে সলিউশন করতেছি। প্রথম কথা হচ্ছে যে কেভিএল এ প্রথম যে কাজটা করবি কেসিএল প্রয়োগ করবি। আমি এটা লিখিনি 1 নাম্বারের আগে, এটাকে 0 নাম্বার রুলস দিই। এটাকে কি বলবো? 0 নাম্বার রুলস। 0 নাম্বার রুলস হচ্ছে কেসিএল প্রয়োগ করব। কি প্রয়োগ করব? কেসিএল প্রয়োগ করব। প্রথমে কেসিএল প্রয়োগ করে তারপর বাকিগুলোতে আসবো। কেসিএল প্রয়োগ কোথায় করা যায় আমরা দেখি। এই জায়গায় একটা জাংশন পেয়েছি, তাই না? এই জায়গায়, যে জায়গায় দুইটা কারেন্ট মিলিত হচ্ছে। হ্যাঁ, এখন জাংশন তো এদিকেও আছে, আমরা এটা নিয়ে কেন কাজ করব? আমাদের কি কমন সেন্স নাই? আমরা কাজ করবো এই জাংশনটা নিয়ে। জাংশন তো অনেকগুলো আছে, এটা একটা জাংশন, এটা একটা জাংশন। আমাদের তো দেখতে হবে যে জাংশনটা নিলে আমাদের লাভ হচ্ছে, তাই না? আমরা দেখতেছি এই একটা মাত্র জাংশন আছে যেখানে I1 প্রবেশ করতেছে, I2 প্রবেশ করতেছে, বের হচ্ছে I3, তাই না? কেসিএল কি, কেসিএল কি বলে? কেসিএল প্রয়োগ করে পাই, দেখি কেসিএল অনুযায়ী কি, কেসিএল প্রয়োগ করলে কি হবে? কেসিএল প্রয়োগ করলে কি হবে দেখি বলতো। I1 সমান বল I2, যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে সেই পরিমাণ কারেন্ট বের হবে। জাংশন পয়েন্টে প্রবেশ করতেছে কে 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 I1 আর I2, বের হচ্ছে কে I3। তাহলে কেসিএল কি, কেসিএল কি বলে? এই যে এটাই হচ্ছে কেসিএল বলে, যে I3 সমান I1 প্লাস I2। এই কেসিএল প্রয়োগ করে যে সূত্রটা পাবো না, এটাকে সংরক্ষণ করে রাখবো। এটা কি করে রাখবো? সংরক্ষণ করে রাখবো, জায়গা মতন ইউজ করবো। কোথায় ইউজ করবো? জায়গা মতন ইউজ করবো। এখন জায়গা মতন ইউজ করবো তো বুঝলাম। হ্যাঁ, এরপর কি বলছি আমরা? যত বদ্ধ বর্তনী ফাইন্ড আউট করবো। তাহলে তুমি ইজিলি বুঝতে পারছো, এটা একটা বদ্ধ বর্তনী, এটা একটা বদ্ধ বর্তনী, তার মানে দুইটা বদ্ধ বর্তনী পাইছি, তাই না? ফাইন্ড আউট করে ফেলছি। আবার তুমি বুঝবি বুঝবি, ঠিক আছে, করতে দেয়। এটাকে আমরা সময় মতন ইউজ করবো এই সূত্রটাকে। কিন্তু আমরা কিন্তু এখন রুলস ব্রেক করি নাই, প্রথমে কেসিএল প্রয়োগ করছি। তুই জাস্ট যা করতেছি ফলো করতে থাক, স্টেপ বাই স্টেপ। প্রথমে কেসিএল প্রয়োগ করবো, এটার কাজ কি এটা পরে বুঝবি। কেসিএল প্রয়োগ করবো, এরপর হচ্ছে কি আমরা বদ্ধ লুপ ফাইন্ড আউট করবো। তো এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা তো খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে। তুই কি কখনো এটা পুরাটাকে একটা লুপ ধরবি? কারণ কেন, এখানে একটা ব্যাটারি আছে, এটা একটা ব্যাটারি আছে, তাহলে এটা পুরাটা কেন লুপ হয়? একটা সার্কিট তো একটা ব্যাটারি নিয়ে হবে, মানে একটা লুপ তো একটা ব্যাটারি নিয়ে হবে। তাহলে এটা একটা লুপ, এটা একটা লুপ, তাহলে দুইটা লুপ ফাইন্ড আউট করে ফেলছি, কাজ শেষ। যতগুলো অজানা প্রবাহ আছে তাদের সমীকরণ আছে, ততগুলো সমীকরণ তৈরি করব। হ্যাঁ, আসলে এটা একটা ভুল কথা, এটা একটা ভুল কথা। 4 নাম্বার রুলসটা হচ্ছে যে 2 নাম্বারে হবে। ওকে, এটা হচ্ছে 2 নাম্বারে হবে। এটাকে এখন কি করা যায়? জাস্ট নাম্বারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা হবে কি 4 নাম্বার। আচ্ছা, এটা কত নাম্বার হবে আমি জানি না, কিন্তু এটা 2 নাম্বার হবে, এটা শিওর। তো কি বলতেছে, বদ্ধ লুপে নিজের ইচ্ছা মতো ঘুরবো। তোমার ঘোরার দিক আর প্রবাহের দিক এক হলে পজিটিভ, না হলে নেগেটিভ। হ্যাঁ, ওকে। তাহলে বদ্ধ লুপ ফাইন্ড আউট করে, বদ্ধ লুপগুলো ফাইন্ড আউট করা মানে কি, শুধু খুঁজলেই হবে না, বদ্ধ লুপগুলোর নাম দিতে হবে, পয়েন্টগুলোর নাম দিতে হবে।
হ্যাঁ, আমরা পয়েন্টগুলোর নাম দিয়ে দিই সুন্দর মতন। এটার নাম দিই এ, বি, সি, ডি, ই, এফ। পয়েন্টগুলোর নাম দিয়ে দিলেই হবে। তো বদ্ধ লুপ কোনটা? এ বি সি ডি, সরি কোথায় গেল, এ বি সি এফ এ। এটা একটা বদ্ধ লুপ না? যেখান থেকে যাত্রা শুরু করবে সেখানে ফিরে আসতে হবে। এ বি সি এফ এ। আবার এখানেও বলতেছি, কারণ এ থেকে যাত্রা শুরু করছি। বদ্ধ লুপ, এটা একটা বদ্ধ লুপ। তার মানে কি এ বি সি এফ এ, এটা একটা বদ্ধ লুপ না? সরি সরি, ই ই ই, এটা ই হবে। ওকে, এ বি ই এফ এ, এটা একটা বদ্ধ লুপ না? আবার সি বি ই ডি সি, এটা একটা বদ্ধ লুপ না? যেখান থেকে যাত্রা শুরু ওখানে ফিরে আসতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদেরকে কিন্তু ফ্রিডম দিয়ে দিছে, আমার যেদিকে ইচ্ছে এদিক থেকে যাত্রা শুরু করব। হ্যাঁ, এই বদ্ধ বর্তনীর ভিতরে আমার ইচ্ছা আমি কোন দিক থেকে, কোন পয়েন্ট থেকে যাত্রা শুরু করব। তুই বি থেকে করলে তখন কি হবে? বি ই এফ এ বি, এভাবে হইতে পারে। আমার ইচ্ছা অনুযায়ী বি এ এফ ই বি, এটা হইতে পারে। বুঝতে পারছি? এটা আমার ইচ্ছা মতন। কিন্তু তুমি তো পাগল না, তুমি কি গরু? তুমি তো গরু না, তুমি অবশ্যই ওই ইচ্ছা মতনই ধরবা, যে ইচ্ছা মতন ধরলে তোমার সুবিধা হবে। তুমি হুদায় তো কোডিং করার দরকার নেই। তো তুমি একটা কাজ করো, কারেন্ট, I1 কারেন্টটা এদিকে যাচ্ছে না? এদিকে, এদিক থেকে বের হয়েছে না? এদিক থেকে বের হয়ে এদিকে ঘুরে, এদিকে ঘুরে আসবে না? এটা তো স্বাভাবিক। এদিকে ঘুরে আসবে। তাহলে আমরা এ বি ই এফ এ নিই, কারেন্টের দিক অনুযায়ী নিই। ঝামেলা করার দরকার কি? হুম, এ বি ই এফ এ। লুপে এ এ লুপে কেভিএল প্রয়োগ করব। কি প্রয়োগ করব? কেভিএল প্রয়োগ করব। কেভিএল আরেকটা কথা বলছে, কেভিএল আরেকটা কথা বলছে, যে পরিমাণ প্রবাহ বের হবে ওটাই ব্যাটারিতে প্রবেশ করবে। তাহলে ব্যাটারি থেকে বের হচ্ছে I1 পরিমাণ, E1 ব্যাটারি থেকে I1 পরিমাণ ব্যাটারি প্রবেশ বের হচ্ছে। তার মানে E1 এ প্রবেশ করবে কত? I1 না? E1 এ প্রবেশ করবে I1 না? তার মানে এটার মান I1 না? এটার মান I1 না? কারণ এই I1 টা তো এদিকে যে এদিকে প্রবেশ করবে, তার মানে I1 টা এদিকে গিয়ে এদিকে I3 হয়ে গেছে, মানলাম। কিন্তু এই জাংশন পয়েন্টে এসে আবার এটা I1 এ পরিণত হবে, আবার I1 এ পরিণত হবেই, এটাই রুলস। I1 এ পরিণত হয়ে এবার আবার ব্যাটারিতে ঢুকবে। যে পরিমাণ প্রভাব বেড়েছে ওই পরিমাণ প্রবাহ কি ব্যাটারিতে ঢুকতে হবে, এটা আমাদের মেনটেন করতে হবে। ওকে, এদিকে কিন্তু I1 এর কথা বলে দেয় না, এদিকে কিন্তু I1 এর কথা বলে দেয় না, কিন্তু এটা আমরা বুঝে গেছি না কমন সেন্স থেকে? কারণ রুলস কি বলে, যে পরিমাণ প্রবাহ ব্যাটারি থেকে বের হবে ওই পরিমাণ প্রবাহ ব্যাটারির ভিতর ঢুকতে হবে। তার মানে এখানে ব্যাটারির ভিতর অবশ্যই I1 পরিমাণ ঢুকতে হবে। I1 টা কোথা থেকে ঢুকবে? এখানে তার কাছ থেকে আসবে না, I1 টা নিশ্চয়ই এদিক থেকে এসে ঢুকবে। তার মানে এই জাংশন পয়েন্টের আগ পর্যন্ত I3 হইলেও I1 টা এখানে গিয়ে I2 আর বা I3 তে ভাগ হয়ে গেল। এই জাংশন পয়েন্টে কোনো না কোনো ভাবে মিলিত হয়ে এটা আবার I1 হবে। বুঝতে পারছি? তাহলে এ বি ই এফ এফ হচ্ছে লুপ, লুপ হচ্ছে কেভিএল প্রয়োগ করব। কেভিএল কি বলছিল? তড়িৎচালক শক্তি সমান বিভব পার্থক্যের সমষ্টি। আর দুইটাকে যদি আমি একসাথে এক সমান চিহ্নের এক পাশে নিয়ে আসি, সমান চিহ্নের আরেক পাশে শূন্য আসবে, তাই না? সমান চিহ্নের আরেক পাশে শূন্য আসবে। তার মানে আমরা কি কি পাচ্ছি দেখ, এখান থেকে I1 বেরোচ্ছে, I1 বেরোচ্ছে, এদিকে একটা বিভব পার্থক্য পাবো, তাই না? বুকে হাত থেকে বল, এদিকে একটা বিভব পার্থক্য পাবো না পদ্ধতির প্রান্তে? এদিকে বিভব পার্থক্যটা কত পাবো? I1 R1 না? একটা বিভব পার্থক্য লিখে ফেললাম, I1 R1 প্লাস, খুব ভালো কথা। এরপর কোথায় পাচ্ছি? বি আর সি তে পাচ্ছি I3 R3 না? এদিকে যে বিভব পার্থক্যটা পাবো এটার মান I3 R3 হবে না? I3 R3 আরেকটা পেয়ে গেলাম, লিখে ফেললাম। তা বদ্ধবর্তনীতে আরেকটা পাচ্ছি I1 R2 হবে না? I1 R2 লিখে ফেললাম। হ্যাঁ, এরপর আর কোনো তো রোধ পাচ্ছি না, ডাইরেক্ট ব্যাটারি পাচ্ছি, তাই না? এরপরটা তো ডাইরেক্ট ব্যাটারি। তাই একটা ব্যাটারির বড় লাঠির সাথে মিলিত হয়েছে নাকি ছোট লাঠির সাথে মিলিত হয়েছে? ব্যাটারি ছোট লাঠির সাথে মিলিত হলে সবসময় মাইনাস, মনে রাখবি। ওকে, যেদিক থেকে কারেন্ট, তার এইটাই কি হবে? E1 মাইনাস E1 সমান 0। বুঝতে পারছি? তার মানে কি, এটা একটা সমীকরণ ছিল, এটা হচ্ছে আরেকটা সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এবার মিলছে রুলস গুলা? তার মানে রুলস গুলো এবার যদি স্টেপ বাই স্টেপ বলি, প্রথমে কেসিএল প্রয়োগ করছি, বদ্ধ বর্তনী ফাইন্ড আউট করছি, ওগুলোর নামকরণ করছি। হ্যাঁ,
পয়েন্টগুলোর নামকরণ করি। হয়েছে সিরিয়ালি। তারপর 2 নম্বর রুলস কি বলছে, বদ্ধ লুপে নিজের ইচ্ছা মতন ঘুরবো, তোমার ঘোরার দিক আর প্রবাহের দিক এক হলে পজিটিভ আর না হলে নেগেটিভ। হয়েছে, এটা হয়েছে না? তারপর হচ্ছে যতগুলো অজানা প্রবাহ আছে সব ততগুলো সমীকরণ তৈরি করে, তার মানে এটা 3 না, না, যে পরিমাণ প্রবাহ বের হবে ওইটাই ব্যাটারিতে প্রবেশ করবে। 3 নাম্বার রুলস হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে 4 নাম্বার রুলস। যতগুলো অজানা প্রবাহ আছে ততগুলো সমীকরণ তৈরি করব। তার মানে সমীকরণ একটা তৈরি হয়েছে, দুইটা তৈরি হয়েছে, অজানা প্রবাহ কয়টা? 3টা না? তার মানে সমীকরণ আরেকটা লাগবে না? খুব স্লোলি পড়াচ্ছি কিন্তু। হ্যাঁ, আরেকটা কোত্থেকে বের করবো? আরেকটা নিশ্চয়ই আরেকটা বদ্ধপত্তনী থেকে বের করবো। কারণ আরেকটা তো লুপ তো আগে দুইটা ধরে ফেলছি, ওই দুইটা থেকে একটা লুপ ইউজ করে ফেলছি, এখন আরেকটা লুপ বাকি আছে না? তাহলে আরেকটা লুপ বাকি আছে। এখন তুই আমাকে বল, তো আমার ইচ্ছা সি বি ই ডি সি, এটা একটা লুপ। এখন এই লুপে তুই যে কোনো পয়েন্ট থেকে তুই যাত্রা শুরু করতে পারস, যে কোনো পয়েন্ট থেকে তুই কোথেকে করবি? তুই আমাকে বল যে কোনো, তোর মন মতন একটা বল যে দাদা এখান থেকে যাত্রা শুরু করবো। তুই চাচ্ছ যে কোথায় বলে বি সি ডি ই বি, তাই না? এটা দিয়েও হবে। হ্যাঁ, এভাবে ধরার জন্য ধন্যবাদ। আমি ভাবছি তুই সহজটা ধরবি, সি বি ই ডি সি, এভাবে ধরলে কিন্তু অনেক ইজি যেত। এভাবে ধরলে সি, কারণ কেন, কারেন্ট তো এদিকে যাচ্ছে, এদিক, হ্যাঁ কারেন্ট এদিকে গেলে তাহলে অটোমেটিক কারেন্টের দিকটা মিলে যাচ্ছে না? ওভাবে ধরলে ইজি হইতো, কিন্তু তুই কঠিন ধরছিস, এটার জন্য ধন্যবাদ। কারণ তোকে তো সব দিক থেকে প্রো হইতে হবে, মানে তুই যেভাবে ধর না কেন তুই সবসময় সলভ করতে পারবি। হ্যাঁ, তা আমরা ধরলাম বি বি ই ডি সি, বি নাকি, আচ্ছা বি সি ডি ই এফ নাকি, না বি সি ডি ই এফ না ইবি, কারণ যেখান থেকে যাত্রা শুরু করছে এখানে ফিরে আসবো, বি বি সি ডি ই বি, বুঝতে পারছি? এই লুপে যখন কেবিএল প্রয়োগ করব, এই লুপে কি করব, এই লুপে হচ্ছে কেবিএল প্রয়োগ করব। এখন কি হবে দেখ, ওই যে রুলসটার কথা বলছি না, তোমার ঘোরার দিক আর প্রবাহের দিক যদি এক হয় তাহলে পজিটিভ, না হলে নেগেটিভ। দেখি, আমি ঘুরতেছি বি সি ডি ই বি তে, তাই না? বি সি, তার মানে এই জায়গায় I2 পরিমাণ কারেন্টটাই পাচ্ছি, তাই না? এই I2 পরিমাণ কারেন্টে তো এদিকে যাওয়ার কথা, এদিকে তো যাচ্ছে I2 পরিমাণ কারেন্টই। এই কারেন্ট আর এই কারেন্ট সমান না, I2 পরিমাণ। এখন আমরা যাচ্ছি এদিকে, কারেন্ট যাচ্ছে এদিকে, তার মানে নেগেটিভ পাইছি না? আমরা যাচ্ছি এদিকে বি সি ডি ই বি, এভাবে ঘুরতেছি, আর কারেন্ট যাচ্ছে এভাবে, তাহলে উল্টা পাইছি না? উল্টা পাইলে নেগেটিভ, উল্টা পাইলে কি দিব? তাহলে নেগেটিভ বিয়োগ পার্থক্য, তাহলে কত হবে? I2 R4, I2 R4। এবার দেখি কি পাচ্ছি। এবার হচ্ছে যে ব্যাটারি পজিটিভ প্রান্ত পাচ্ছি, তাই না? বি সি, এবার ডিতে যাব, ব্যাটারির বড় লাঠিটা পাচ্ছি না? তাহলে এটা পজিটিভ, প্লাস E2, প্লাস কি হবে? প্লাস E2। এরপর কি পাচ্ছি? এরপর পাচ্ছি যে ইয়াতে কি বলে, আমরা যাচ্ছি এদিকে, আর কারেন্ট আসতেছে অবশ্যই এদিকে, অবশ্যই এদিকে। এখন এদিকে কত পরিমাণ কারেন্ট আসছে দেখি বলতো, পারস কিনা? এটা পারলে আমি বুঝবো যে তুই বস, কিং হয়ে গেছিস। এই যে এই জায়গায় কি পরিমাণ কারেন্ট আসতেছে, এই জায়গায় কি পরিমাণ কারেন্ট আসতেছে, এটা তুই বের কর। হ্যাঁ, বিয় পার্থক্য কেন বের করবো? I1 কোত্থেকে আসতেছে? আমি বলতেছি যে এই কারেন্টটা তো এদিকে যাচ্ছে, তাহলে এই কারেন্টের মানটা বের করতে, এই যে টিক চিহ্ন দেখাচ্ছি, এইখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা তুই বের কর। বের করতে বলে বস, একদম ইজি। এই লুপের কাজ শেষ, এই লুপ নিয়ে মাথায় ঘামাইছে না, এই লুপের কাজ আমরা এখানে করে ফেলছি, শেষ। I3 কেন, কেন উপর থেকে I3 আসতেছে, কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? ডুববে কি দিয়ে, শেষ হবে কি দিয়ে? I2 দিয়ে যে পরিমাণ প্রবাহ ব্যাটারি থেকে বের হবে, সে ঠিক সেম পরিমাণ প্রবাহ ব্যাটারিতে ঢুকবে। তাহলে I3টা কোনো না কোনো ভাবে I2 তে এখানে কনভার্ট হবে, এখানে কোনো না কোনো এই জাংশন পয়েন্টে মিলিত হয়ে এটা I2 তে কনভার্ট হবে, হবে না? হ্যাঁ, I2 R5 হবে, I2, তার মানে এটাও I2।
এই I2টা তো যে এখানে মিলিত হবে, আর তো কোনো উৎস নেই, আছে উৎস? তাহলে এখন আমাকে বল -R2 I2 R5 হবে নাকি +I2 R5 হবে? মাইনাস কেন হবে? হ্যাঁ, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টের উল্টা দিকে যাচ্ছে, আমরা যাচ্ছি BCDE তে, ই পথে, আর কারেন্ট যাচ্ছে ED পথে, উল্টা পথে। তাহলে এটা মাইনাস মাইনাস I2 R5 হবে। হ্যাঁ, তাহলে আমাদের এতটুকের কাজ শেষ। এবার বিতে ফিরে আসতে হবে, এই জাংশন পয়েন্ট থেকে বিতে ফিরে আসতে হবে। এখানে কারেন্ট দেওয়া আছে I3 আর রোধ দেওয়া আছে R3। হ্যাঁ, আর কারেন্ট আমাদের যাওয়ার উল্টা দিকে, আমরা যাচ্ছি এদিকে, কারেন্ট যাচ্ছে এদিকে। তার মানে কি হবে? মাইনাস মাইনাস R3 সমান 0। এটা আরেকটা সমীকরণ। ৩টা সমীকরণ পেয়ে গেছি। এই ৩টা সমীকরণ তুমি এখন ক্যালকুলেটর, এগুলো প্রশ্নে মান দেওয়া থাকবে, R1 R5 R2 এগুলো মান দেওয়া থাকবে, ব্যাটারি মান দেওয়া থাকবে। এই ব্যাটারির মান থেকে তুমি ইজিলি সলভ করে I1 I2 অজানা প্রবাহের মান বের করে ফেলতে পারবা। জিনিসটা বুঝতে পারছি কিনা আমাকে বল, আওয়াজ তো শিওর? আচ্ছা, এটা I1 হবে, এটা I1 হবে না? I1 R1, আই বলে তো কিছু নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সমীকরণ সলভ করার জন্য তুই যদি ক্লাস 8 এর বেসিক ম্যাথ জানোস, ক্লাস 8 9 এর সমীকরণ সলভ করার জন্য তুই জানো যে এখানেও সেম মান, সেম রাশিগুলো থাকতে হবে, এখানেও সেম রাশিগুলো থাকতে হবে। এখানে যদি এক্স ওয়াই জেড থাকে, এখানেও এক্স ওয়াই জেড থাকতে হবে, তাই না? এখানে যদি এক্স ওয়াই জেড থাকে, এখানে যদি ডাব্লিউ পি থাকে, তুই কখনো এটা সলভ করতে পারবি? এখানে অজানা রাশি হিসেবে এই সমীকরণ যদি অজানা রাশি হিসেবে এক্স ওয়াই থাকে, আর এই সমীকরণে যদি অজানা রাশি হিসেবে ডাব্লিউ পি থাকে, তুই কখনো এক্স ওয়াই এর মান বের করতে পারবি? কখনো ডাব্লিউ পি মান বের করতে পারবি? তুই কখন দুইটার সমীকরণ সলভ করতে পারবি? যখন এই সমীকরণে এক্স ওয়াই আছে, এই সমীকরণে এক্স ওয়াই আছে, তখন না এক্স ওয়াই এর মান বের করতে পারবি। ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক বলতেছি, কি কি নিয়ম আছে না, মিডল টার্ম করে যেমনে হোক, ইকুয়েশন ক্যালকুলেশন মেরে যেমনে হোক। হ্যাঁ, কিন্তু এখানে ডাব্লিউ পি, এখানে এক্স ওয়াই, তুই কখনো ডাব্লিউ পির মানও বের করতে পারবি না, এক্স ওয়াই এর মানও বের করতে পারবি না, পারবি? এখন দেখ, এখানে আছে I1 I3 I1, তার মানে I2 টা এখানে গ্যাপ মিসিং আছে, তাই না? এখানে কোনো I2 নামে কিছু নেই। কিন্তু এখানে দেখ, সব বেশিরভাগই I2, এটাও I2 I2 আর একটা I3। তার মানে এই I2 গুলাকে I1 বা I3 তে কনভার্ট করতে হবে না, যাতে দুইটা সমীকরণ ম্যাচ করে তারপর ইকুয়েশন কমপ্লিট করতে পারি। ওই যে তোমাকে কি বলছিলাম, কেসিএল যেটা প্রয়োগ করছো, এটা এবার প্রয়োগ করো, জায়গা মতন ইউজ করো। I2 কে I3 বা I1 এ কনভার্ট করবো কেমনে? I2 সমান I3 মাইনাস I1। বুঝতে পারছি এবার? এটা হচ্ছে কেবিএল। সহজ না কঠিন? মোটামুটি কারণ কেন? এখন হচ্ছে এখন হচ্ছে মাত্র মাত্র করছস, এখনো ম্যাথ ট্যাথ সলভ করস নাই। ম্যাথ সলভ করলে, প্র্যাকটিস করলে দেখবি যে কেবিএল এর থেকে সহজ কিছু নেই। হুম, এই যে ময়মনসিংহ বোর্ডে আসছে 21 সালে, এটা আমরা সলভ করি। সলিউশন, আমার আমার এই এই জিনিসগুলো আগে এত ফেভারিট ছিল, এই টেকনিক শিখার পর আমার মনে হচ্ছে আমি চিট কোড শিখে ফেলছি। আমি তারপর খালি গাইডের মধ্যে খালি সার্কিট খুঁজতাম, যে কোন সার্কিট আছে দেখে আমার আটকাইতে পারো। ওকে, তো এটা একটা চিট কোড, কাশ হিসাবে সেকেন্ড লটা। তো তুইও, আমি যখন প্র্যাকটিস, আমি মোটামুটি প্র্যাকটিস প্র্যাকটিস করার জন্য এনাফ দিব, বাট প্র্যাকটিস করার পর আবার গাইডও করবি। হুম, ইয়াতে কি বলে, তাহলে আমরা শুরু করি, কি বলতেছে চিত্রে? I1 I2 বড়, I2 নাকি I2 বড় মানের হবে? মোট কথা I1 আর I2 বের করতে বলছে আর কি। হ্যাঁ, বলতেছে কার্শফের সূত্রের সাহায্যে গাণিতিক মতামত দাও। কার্শফের সূত্র বলে না দিলেও তুমি কার্শফের সূত্র দিয়ে করবা। হুম, ওকে। তাহলে এখানে দুইটা ব্যাটারি দেওয়া আছে, 12 ভোল্ট 8 ভোল্ট।
এখানে তো I2 যাচ্ছে, আমরা একটু প্রশ্নটা দেখে বলতেছি। এখানে 4 ওহম, এখানে 3 ওহম, এখান থেকে I2 যাচ্ছে, এখান থেকে যদি I2 পরিমাণ কারেন্ট বের হয়, তার মানে এখানে ঢুকবো I2 পরিমাণ কারেন্ট ঢুকবে, তার মানে এই ব্রাঞ্চের কারেন্টও I2, এই ব্রাঞ্চ থেকে তো এই ব্রাঞ্চে যাবে কারেন্টটা, তাই না? তার মানে এই ব্রাঞ্চের কারেন্ট I2 পরিমাণ বের হবে, I2 পরিমাণ ঢুকবে, এটা সলভ। কিন্তু এই ব্রাঞ্চের কারেন্ট বলতেছে I, তাই এখানে এই জাংশন পয়েন্টে কোনো না কোনো মিলিত ভাবে এটা I2 তে কনভার্ট হবে। আর এই কারেন্ট, এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে এটা I1, আর এখান থেকে ঢুকতেছে এটা I1, ঢুকবে I1। তার মানে এই জাংশন পয়েন্টে কোনো না কোনো ভাবে আইটা I1 এ কনভার্ট হবে, আর এই জাংশন পয়েন্টে কোনো না কোনো ভাবে আইটা এই ব্রাঞ্চে গিয়ে I2 তে কনভার্ট হবে। বুঝতে পারছি? কিভাবে কোনো না কোনো ভাবে কনভার্ট হচ্ছে এটা আমাদের জানারই দরকার নেই, আছে? কোনো দরকার নেই। আমাদের এটা দিয়ে লাভ কি? হইছে, এটা তো বলেই দিছে হইছে। এখন কেমনে হইছে এটা আমাদের দরকার নেই। এখন কথা হচ্ছে যে এটা তো একদম সহজ সার্কিট দিছে, একদম সহজ সার্কিট দিছে না? এটা তোর পারা উচিত। দেখি তুই আমাকে মুখে মুখে বল, আমার সাথে সাথে কর কি কি করা উচিত। প্রথমে কি করব? KCL প্রয়োগ করব। KCL প্রয়োগ করে পাই। দেখি বলতো কোন জায়গায় KCL প্রয়োগ করব? কোন জাংশন পয়েন্টে? এই জাংশন পয়েন্টে না? তাহলে কি হবে? I সমান I, I2 প্লাস I1, তাই না? কারণ এই একটা মাত্র জাংশন পয়েন্ট আছে যেখানে আমরা দেখতেছি দুইটা কারেন্ট ঢুকতেছে, একটা কারেন্ট বের হচ্ছে। আর কোনো জাংশন পয়েন্টে এরকম একাধিক কারেন্টের কাজ নাই, আছে? আরেকটা আছে, এখানে আছে। ও আবারও সেম হবে। এই জাংশন পয়েন্টে I সমান I2 প্লাস I1 হবে, কারণ যেটা ঢুকতেছে I1 ঢুকতেছে এই জাংশন পয়েন্টে, বের হচ্ছে I1 আর I2। তো যাওয়া আসা সমান হলে I সমান হচ্ছে I2 প্লাস I1। বুঝতে পারছি? তাহলে এটা শেষ, KCL প্রয়োগ শেষ। সেকেন্ড কি করব? লুপ ধরবো। তো আমরা দুইটা লুপ অলরেডি আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি, এটা আর এটা। ধরে এবার কি করব? নামকরণ করব। A, B, C, D, E, F। তুই তোর মতন করে নামকরণ করবি, এটা তোর ইচ্ছা। হুম, A, B, C, D, E, F। ওকে, নামকরণ শেষ। থার্ড কি করব? নিজের ইচ্ছা মতন ঘুরবো, তাই না? প্রতিটা লুপে নিজের ইচ্ছা মতন ঘুরবো। তো আমরা প্রথম লুপটা, বাম পাশের লুপটা নিয়ে কাজ করি। হ্যাঁ, এ বি, আমি দেখতেছি আমি এভাবে ঘুরবো। এ বি, আমার ইচ্ছা হয়েছে A, B, E, F, A। লুপে কি করি? ঘুরি। লুপে কেবিএল প্রয়োগ করি। লুপে কেবিএল প্রয়োগ করলে কি হচ্ছে দেখতো? কেবিএল মানে কি? বিভব পার্থক্যের সমষ্টি আর ব্যাটারি মিলে শূন্য হবে, তাই না? তাহলে আমরা দেখি যে এখান থেকে নিশ্চয়ই I2 পরিমাণ কারেন্ট, এটা I2। হ্যাঁ, এর বলে দিছে I2 পরিমাণ কারেন্ট বের হচ্ছে, এই যে বলে দিছে। তাহলে I2 পরিমাণ কারেন্ট বের হলে প্রথম যেটা পাচ্ছি I2 4 ওহম, তাই না? I2, তার মানে 4I2, 4I2। আর আমাদের যা ঘোরার দিক আর কারেন্টের দিক একই, আমরা এদিকে ঘুরতেছি, কারেন্টও এদিকে ঘুরতেছে, তাহলে প্লাস। এরপর কি পাচ্ছি? I আর 5 ওহম, তাই না? I আর 5 ওহম পাচ্ছি না? আর আমাদের ঘোরার দিক আর কারেন্টের দিক একই, তাহলে প্লাস 5I। ক্লিয়ার? প্লাস 5I। এরপর কোনটা পাচ্ছি এই বর্তনীতে? 3I2। আমাদের দিক আর আমাদের ঘোরার দিক আর কারেন্টের দিক একই, তাহলে প্লাস 3I2। এগুলো সবগুলো বিভব পার্থক্য, তাই না? দুই প্রান্তের বিভব পার্থক্য। আর তারপর ব্যাটারির ছোট মাথা আগে পাচ্ছি না, ছোট লাঠি। তো ছোট লাঠি আগে পেলে মাইনাস মাইনাস 12 ভোল্ট প্রান্ত দিয়ে দিছে ব্যাটারি, এটা পুরাটা সমান 0। বুঝতে পারছি? এই লুপের কাজ শেষ। আমাদের অজানা রাশি তিনটা, I1, I2। তার মানে আমাদেরকে সমীকরণ বের করতে হবে কয়টা? তিনটা। একটা সমীকরণ থেকে KCL প্রয়োগ করে পেয়ে গেছে, আরেকটা সমীকরণ এটা এই লুপে পাইছে, আরেকটা কোন লুপে বের করবো? আরেকটা ওই লুপে বের করবো। দেখি ওই লুপে তুই তোর মতন করে বল, আমি তোর মতন করে লিখি। হ্যাঁ, 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 বল, তুই তোর মতন করে ধর। C, D, E, B, C। C, D, E, B, C, তাহলে একটু কঠিন করে ধরছস নাকি? ইচ্ছা করে ধরছস নাকি না বুঝে ধরছস আমাকে বল। হ্যাঁ, হ্যাঁ। না, তুমি তো সোজা দিকে ধরো না, তুমি উল্টা দিকে ধরছো।
তুমি সি ডি ই বি বলছো না, তাহলে কি হবে? সোজা দিক করলে কি হবে? এটাও বলতে পারো, নতুবা সি বি ই ডি সি, সেম কথাই তো। কারণ তো এদিক থেকে শুরু হচ্ছে, তাই না? কারেন্ট এদিক থেকে শুরু হচ্ছে, এভাবে যাচ্ছে কারেন্টটা, এভাবে ঘুরতেছে, তাহলে আমরাও সার্কিটটা এভাবে নিই। তাহলে সি বি ই ডি সি, সি বি ই ডি সি, লুপে কেভিএল প্রয়োগ। লুপে কি প্রয়োগ? কেভিএল প্রয়োগ। বল, এবার মানগুলো তুই বল কি কি হবে, যাওয়ার পথে কি কি পাচ্ছ? শুধু I1 হবে, তাই না? আর আমাদের ধরার দিক আর কারেন্টের দিক যেহেতু এক, তাহলে মাইনাস টাইনাস হবে না। কারণ ওয়ান ইন্টু মানে I1 তা ওয়ানটা লিখলাম বুঝার জন্য। তারপর তারপর কি পাচ্ছ ওই লুপে? তারপরে 5i প্লাস না মাইনাস? হ্যাঁ, প্লাস 5i। হ্যাঁ, আমরা যেদিকে ঘুরতেছি কারেন্টের দিকও সেদিকে। প্লাস 5i, তারপর এরপর কি পাচ্ছ? প্লাস 2i1, প্লাস না? প্লাস 2i1, তারপর তারপর -8। এত হাফ পাচ্ছস কেন? মানে ভয় পাচ্ছস? ওয়াই? আচ্ছা, তাহলে তিনটা সমীকরণ চলে আসছে। এখন আমরা দেখি যে সমীকরণগুলোতে আমরা সলভ করতে পারবো কিনা। এখানে I2 আছে, I2 আছে, তার মানে কোনো I1 নেই, কিন্তু এখানে I1 আছে। তার মানে এই I1 গুলাকে আমরা I2 তে কনভার্ট করতে পারবো না? তাহলে আমরা ওখানে কনভার্ট করে ফেলি। আমরা ওখানে কনভার্ট করে ফেলি, I1 গুলাকে I2 তে কনভার্ট করি। I1 সমান I মাইনাস I2 না? এটা হবে I মাইনাস I2 প্লাস 5i টাকে যখন ইয়াতে কনভার্ট করবা, তাহলে I মাইনাস I2, তাই না? প্লাস 2i1। আমরা কি I1টা সরাই দিচ্ছি না? শুধু I1 গুলো সরাই দিচ্ছি। তাহলে এটাও সেম, 2 ইন্টু I মাইনাস I2 -8 ইজ ইকুয়াল কত? 0। বুঝাইতে পারছি? তাহলে এটাকে আমরা থার্ড সমীকরণ ধরি। তাহলে এখন দুইটা সমীকরণ সবগুলোতে আমরা মিল পাইছি, মিল পাইছি না? মিল পাইছি। তারপর হচ্ছে যে আমাদের মোটামুটি শেষ। হ্যাঁ, শেষ। আমরা যদি এটাকে শর্টকাটে নিয়ে আসি, শর্টকাটে বলতেছি, এখানে যদি ম্যাথ করি, এখানে ম্যাথ করার পর আলটিমেটলি কি থাকবে? আমরা এটাকেও ইয়া না ধরি, 3 নম্বর সমীকরণ না ধরি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সব করতেছি। এবার এটাকে যদি আমরা, আর এটাকেও যদি আমরা ম্যাথ করি, ম্যাথ করার পর কি থাকে আলটিমেটলি? বলতো, হয়ে গেল I মাইনাস I2, I মাইনাস I2, আর এখানে কি থাকে? 5i মাইনাস 5i2, তারপর প্লাস 2i মাইনাস 2i2, তারপর -8 ইজ ইকুয়াল 0, তাই না? -8 ইজ ইকুয়াল 0। এবার ক্যালকুলেশন মারো। I2 কয়টা আছে? -I2 আর -5i2 -2i2। তাহলে ক্যালকুলেট করলে কি হয়? এই যে I2 গুলো আগে ক্যালকুলেশন কর। তুই করতে থাক, বুঝবি। -1 আর -5 যোগ করলে -6 হয়। -6 আর -2 যোগ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -8। তাহলে -8i2, -8i2। তারপর হচ্ছে কি, এবার আই গুলা করো। আই আর 5i 6i, 6 এর সাথে আই যোগ করলে 8i, 8i -8i2 -8 ইজ ইকুয়াল 0, তাই না? 8 কমন নিলে I মাইনাস I2 -1 ইজ ইকুয়াল 0। এটা হচ্ছে থার্ড সমীকরণ।
এটা কি থার্ড সমীকরণ। এটা কি এটাকে যদি এক লাইনে লিখি, i2 আর i2 যোগ হবে না, 7i2 তার মানে 5i প্লাস 7i2 মাইনাস 12 ইজ ইকুয়াল 0। শূন্য শূন্য না। এবার ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটর আছে হাতে? ক্যালকুলেটরে থাকলে তুমি ক্যালকুলেটরে যাও, ওখানে কোথায় যাবা, মোডে যাবা। কোথায় যাবা? মোডে যাবা। মোডে গিয়ে তারপর কোথায় যাবা, ইকুয়েশনে যাবা। ইকুয়েশনে গিয়ে ইয়ার ইকুয়েশন দেওয়া আছে, এ এক্স প্লাস বি ওয়াই সমান সি, ইকুয়েশনটা দেওয়া আছে। এই ইকুয়েশন থেকে দুইটা ইকুয়েশন সলভ করে i1 i2 এর মান বের করে গেল। সি এর মান কি বসাবি? সি এর মান কিন্তু +12 বসাবি, কারণ এখানে সিটা আমরা এই পাশে নিয়ে গেছি, সমান চিহ্ন এই পাশে নিয়ে গেছি, খেয়াল রাখতে হবে। কেন মাইনাসে বসাবি? কারণ ক্যালকুলেটরে ইকুয়েশনটা এভাবে লেখা না, তাহলে এভাবে লেখা মানে কি, সি কে ওই পাশে রাখছে, তো তুই যদি সি কে এই পাশে ধরে গেছিস। হুম 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 হুম। তো হুম 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 হুম। যাই হোক, এখন আমি লিখে দিচ্ছি ইকুয়েশন সলভ করে, কারণ এখানে অনেক অঙ্ক আছে। ইকুয়েশন সলভ করে i1 i2 i3 মান বের করে ফেলবি। i1 i2 আর i এর মান বের করে ফেলবি, তারপর কোনটা বড় কোনটা ছোট সেটা বের করবি। i1 কত আসছে? 1। i2 কত আসছে? 0.583। আর এই দুটা যোগ করলে তো আসতেছে 1.583। ঠিক হয়েছে কিনা নিজে আবার একটু চেক মারিস। তাহলে এটা গেল আরেকটা। এখন এটা আসছে বুয়েটে, এটা আসছে কোথায়, পারা যায় কিনা দেখি। বুয়েটে আসছে, ভালো কথা। উম আচ্ছা, কারেন্ট সবসময় ফ্লো হয় কোথায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে না? কিন্তু এখানে দেখতো নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দেওয়া আছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দেওয়া আছে। তার মানে i2 এর মান অবশ্যই নেগেটিভ আসবে। অবশ্যই কি আসবে? নেগেটিভে আসবে। নেগেটিভ না আসলে বুঝবা যে অঙ্ক ভুলেছে, তোর অঙ্ক ভুলেছে। বাকি সবকিছু সেম, নিজের মতো এতক্ষণ যা করে আসছি তাই। i2 এর মানটা অটোমেটিক নেগেটিভ আসবে। অটোমেটিক কি আসবে? নেগেটিভ আসবে। সার্কিট সেম না? আগেরটার মতন এটার মতো সার্কিট সেম না? সেম। করে রাখতে পারবি না? এটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক করে আমাকে এখনই দেখাবি। জাস্ট এখানে বসে কে 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 বন্ধ করলে, মানে চাবি বন্ধ করলে, চাবি বন্ধ করলে তারটা জোড়া লেগে যাবে আর কি। তারটা জোড়া লেগে গেলে সার্কিটটা আগের মতন হয়ে যাবে। বুঝাতে পারছি কিনা? আর এটা i3 হবে, এটা i3 হবে, কারণ এখানে i3 দেওয়া। দেখ, i3 দেওয়া। পারবি? চাবি আর কি, কে মানে বুঝোস না? চাবি। চাবি বন্ধ করলে কি হবে, তার দুটা জোড়া লাগবে, এবার কারেন্ট যাতায়াত করতে পারবে। ফুল সেম নিয়ম। প্রথমে কেসিএল প্রয়োগ করবি। কেসিএল কোথায় প্রয়োগ করবি? অবশ্যই কমন সেন্স থেকে বলা আছে এই পয়েন্টে বা এই পয়েন্টে, তুই যে পয়েন্টে ইউজ কর না কেন, কেসিএল এর সমীকরণটা এক আসবে। এরপর হচ্ছে লুপের নাম সিলেক্ট করবি, এটা একটা লুপ, এটা একটা লুপ, এগুলোর পয়েন্টগুলোর নাম দিবি। নাম দিয়ে প্রথমে এ লুপ নিয়ে কাজ করবি, তারপর এ লুপ নিয়ে কাজ করবি। হ্যাঁ,
ওরা কারেন্টের দিক যেদিকে দিয়ে দিচ্ছে তোকে এটা ধরতে হবে, এটা ধরেই করতে হবে। হ্যাঁ, এটা ধরেই করবি। এটা ধরে করলে অটোমেটিক দেখবি যে কি I2 এর মানটা নেগেটিভই আসতেছে। নেগেটিভ আসবেই। নেগেটিভ আসলে তুই জাস্ট ওখানেও লিখে দিবি কি I2 এর মান চিত্রে যেটা দেখানো হয়েছে তার উল্টো দিকে হবে, তার বিপরীত দিকে হবে। ওকে, চিত্রে দেখাইছে যে বাবা দেখো নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছে, এটা যাবে যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। হ্যাঁ, শুধু এটা বললে হবে। এখন তুই আবার এটা ভাবতে যাচ্ছিস না যে পজিটিভ থেকে নেগেটিভ গেলে এখানে কি হইতো, ওখানে কি হইতো, এখানে কি হইতো, এগুলো ভাবারই দরকার নেই। এটা আমাদেরকে বলছে, আমাদেরকে তো বলে না যে চিত্রটা ঠিক করে দাও, চিত্র ঠিক করে দিতে বলছে। তুই শুধু মানগুলা বের করবি যে কিছুই ধরার দরকার নেই, এমনি নর্মালি ম্যাথটা করে জাস্ট বলে দিবি যে I2 টা উল্টা দিকে হবে। হ্যাঁ, কিন্তু I2 টা উল্টা দিকে হলে এদিকে কি হইতো, এই পয়েন্টে কি হইতো, তখন ফুল সার্কিটটা চেঞ্জ হয়ে যেত না। ওইটা আর তো দেখার দরকার নেই। তাহলে এটা হোমওয়ার্ক, এটা আমি পড়ার শেষেই সাথে সাথে সলভ করবি। এখন হচ্ছে KCL গেল, KVL গেল, কিন্তু দেখতো আমি এই পর্যন্ত তোকে যতগুলো ম্যাথ সলভ করাইছি সবগুলাতে দুইটা লুপের বেশি লুপ ছিল না, ছিল দুইটা লুপ ছিল। কিন্তু লুপ যদি তিনটা হয়, চারটা হয়, পাঁচটা হয়, ছয়টা হয়, তখন কি করবি? তখন তো কেবিএল প্রয়োগ করে ম্যাথ করতে পারবি না, কেবিএল প্রয়োগ করে ম্যাথ অবশ্যই করতে পারবি। কিন্তু কি বলে, কেবিএল প্রয়োগ করে যদি ম্যাথ করি তখন ম্যাথটা অনেক বড় হবে, অনেক বড় হবে, অনেক পৃষ্ঠা যাবে, সময় সময় যাবে। এখন আমি একটা চোরা পদ্ধতি শিখাবো। কি শিখাবো? চোরা পদ্ধতি শিখাবো। এটা হোমওয়ার্ক কেন দিয়ে রাখছিলাম? আচ্ছা, এটা মনে হয় এখনো তোকে করায়নি। হ্যাঁ, এখনো করায়নি। এটা হোমওয়ার্ক দিব যে আমি। না, আমি আগে বুঝে নিই তারপর। তাহলে KCL ও বুঝাইতে পারছি, KVL ও বুঝাইতে পারছি। এখন বল KVL কি সহজ না কঠিন? সহজ। একবার দুইবার নিজে প্র্যাকটিস করলে এর থেকে সহজ জিনিস আর কোথাও নেই। এবার হচ্ছে কি, এখন নতুন একটা টেকনিক শিখাবো। এই টেকনিকের নাম হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? ম্যাশ অ্যানালাইসিস। ম্যাশ অ্যানালাইসিস কি? ম্যাশ অ্যানালাইসিস এই ওয়ার্ডটা তুই কখনো পরীক্ষার খাতায় ইউজ করতে পারবি না, কারণ এটা চোরা পদ্ধতি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে কি জানো, স্টোকিওমেট্রির মতন। কিসের মতন? স্টোকিওমেট্রি পড়াইছিলাম মনে আছে কেমিস্ট্রিতে, চোরা পদ্ধতি। স্টোকিওমেট্রি দিয়ে দুনিয়া সব ম্যাথ করা যায়। শুধু প্রবলেম হচ্ছে কি, প্রবলেম না, মানে ভুলবশত বইতে এই ওয়ার্ডটা ইউজ করে ফেলছে। এই ওয়ার্ডটা ইউজ করে ফেলছিল বলে আমরা স্টোকিওমেট্রি রুল অনুসারে ম্যাথটা করে পাই, এরকম করে ম্যাথটা করে ফেলতাম, ফলে টিচার আর খাতা কাটার কোনো ওয়ে নেই, কারণ বইতে ওয়ার্ডটা ইউজ করা আছে। ঠিক সেম ভাবে বইতে ফিজিক্স বইতেও একটা মিস্টেক করে ফেলেছে, ম্যাশ অ্যানালাইসিস ওয়ার্ডটা ইউজ করে ফেলছে। কিন্তু ম্যাশ অ্যানালাইসিস নিয়ে কোনো অঙ্ক করা বইতে নাই, কিন্তু ইউজ করে ফেলছে। আর ওয়ার্ডটা যেহেতু ইউজ করে ফেলছে, আমরা লিখে দিব কি ম্যাশ অ্যানালাইসিস প্রয়োগ করে পাই, তাই না? কিন্তু ম্যাশ অ্যানালাইসিস প্রয়োগ করে পাই এটা লিখলে কেটে দিবে, কারণ ফিজিক্সের টিচার একটু জেদি হয়, ওরা বলে যে না তুই চূড়া পদ্ধতি কেন করবি। হুম, সেই জন্য কি লিখবি, বলবি যে কেভিএল প্রয়োগ করে পাই, লিখবি কেভিএল প্রয়োগ করে পাই, কিন্তু ইউজ করবি কি ম্যাশ অ্যানালাইসিস। যখন কেভিএল প্রয়োগ করতে পারি তখন কেভিএল প্রয়োগ করিস, যেহেতু কেভিএলটা শিখে ফেলছিস। আর যদি তোর থেকে ম্যাশ অ্যানালাইসিসটা সহজ লাগে, হ্যাঁ, তখন এটা ইউজ করিস। ম্যাশ অ্যানালাইসিস সহজ লাগার কথা, কারণ এটা চোরা পদ্ধতি। হুম, কিন্তু অনেকে আবার আছে কি জানো, অনেকে বলে যে বাজি কেভিএল একটা শিখছি এটা নিয়ে থাকি, আর কিছু শিখতে পারবো না। কিন্তু এটা নিয়ে থাকলে তো তুই বড় সার্কিট সলভ করতে গেলে অনেক প্রবলেমে পড়বি। প্রবলেম পড়বি না, কিন্তু সময় লাগবে আর কি, মানে একটা একটা লুপ নিয়ে কাজ করতে হবে, একটা একটা লুপ নিয়ে কাজ করতে হবে, এরকম করতে তো সময় যাবে। হুম, হ্যাঁ, সেজন্য ম্যাচ অ্যানালাইসিসটা দেখ তোর থেকে কেমন লাগে। প্রথমে কি করতে হবে, প্রথম হচ্ছে ইন্ডিভিজুয়াল লুপ সিলেক্ট করব। ইন্ডিভিজুয়াল 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 লুপ সিলেক্ট করব। বুঝতে পারছি?
প্রতি লুপে একটি করে প্রবাহ ধরবো। প্রতি লুপে একটি করে প্রবাহ ধরবো। প্রতি লুপে একটি করে প্রবাহ ধরবো। তোমার ইচ্ছা মতো ঘুরবা। তোমার ইচ্ছা মতো ঘুরবা। এটা অনেকটা কেবিলের আপডেট ভার্সন আর কি। তোমার ইচ্ছা মতো ঘুরবা। হয়ে গেল। তোমার ইচ্ছা মতো ঘুরবা। আই আর অলওয়েজ পজিটিভ। আই আর অলওয়েজ কি পজিটিভ। এখন বুঝবি এটা চোরা পদ্ধতি কেন। হুম। একটা লুপ আঁকি। এটা কি আঁকবো? লুপ নেই। এটা একটা ব্যাটারি। এটা 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, এগুলা পরে দিচ্ছি। টু একটা ব্যাটারি। তারপর হচ্ছে যে এটা গেল। তারপর হচ্ছে এটা স্মল ব্যাটারি। এটা ওকে। বুঝতে পারছি কিনা? মান দেওয়া আছে। এটা তো 6 ভোল্ট। আচ্ছা, এখন মান টান লাগবে না, এগুলো পরে। ধর এখানে তোকে প্রশ্ন বলে দিছে যে এদিকে যাচ্ছে I1 পরিমাণ কারেন্ট। I1 পরিমাণ কারেন্ট। এদিকে যাচ্ছে I2 পরিমাণ কারেন্ট। I2 পরিমাণ কারেন্ট। আচ্ছা, I2 পরিমাণ কারেন্টটা যদি এদিকে দেওয়া থাকে আর নতুবা এদিকে দেওয়া থাকে, সেম কথা না? সেম কথা না? কারণ I2টা এদিকে দেওয়া যে কথা, এদিকে দেওয়া সেম কথা না? কারণ সেম কারেন্টে তো এই রোডটাকে ক্রস করছে। তো দিকটা যেদিকে দেখাতে নাই। মোট কথা I2 এ ব্রাঞ্চের, I1 এ ব্রাঞ্চের, এরকম ব্রাঞ্চ হিসেব করতে হবে। এগুলো কখনো ভুলাইস না। হুম। আমি যে জায়গাগুলোতে মিস্টেক করতাম ওই জায়গাগুলো তোকে বলে দিচ্ছি। I2 আর এখান থেকে যাচ্ছে I3। আমরা ব্রাঞ্চ হিসাব করবো, ওই ব্রাঞ্চের মধ্যে আই কোনটা আর রোধ কোনটা ওইটা হিসাব করলেই হবে। হ্যাঁ। এখানে যাচ্ছে I3। আর এগুলো হচ্ছে R1, R2, R3। এগুলো হচ্ছে প্রশ্ন দিছে। এখন এই সার্কিটে আমরা ম্যাশ অ্যানালাইসিস ইউজ করব। ম্যাশ অ্যানালাইসিস ইউজ করে I1, I2, I3 মান বের করব। ওকে। প্রথম সত্যটা কি? ইন্ডিভিজুয়াল লুপ সিলেক্ট করব। এই লুপ সিলেক্ট করে ফেললাম, কোনো প্রবলেম নেই। এই যে লুপ সিলেক্ট করে ফেললাম, নামও দিয়ে ফেললাম পয়েন্টগুলার A B C D E F A। তার মানে A B E F A একটা লুপ, C B E D C একটা লুপ, তাই না? লুপ সিলেক্ট করলাম। প্রতি লুপে একটি করে প্রবাহ ধরবো। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। ওরা I1 দিছে, I2 দিছে না I3 দিছে আমাদের জানারই দরকার নেই। চোখ বন্ধ করে এগুলা নাই, কিছু নাই এখানে। আমরা আমাদের মতন করে দুইটা প্রবাহ ধরবো। এই লুপের মধ্যে একটা প্রবাহ ধরবো, এই লুপের মধ্যে একটা প্রবাহ ধরবো। হুম। ইভেন প্রবাহের দিকটাও আমাদের ইচ্ছা মতন। আমরা চাইলে ক্লকওয়াইজ ধরতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে পারি। যদি আমরা এই লুপে ক্লকওয়াইজ ধরি তাহলে ওই লুপেও ক্লকওয়াইজ ধরতে হবে। যদি আমরা এই লুপে অ্যান্টি ক্লকওয়াইজ ধরি, ওই লুপে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে। বুঝতে পারছি? তো আমরা ধরে নিলাম ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ একটা কারেন্ট প্রবাহ হচ্ছে, আর এই কারেন্টের নাম হচ্ছে IA। এই কারেন্টের নাম কি? IA। ঠিক সেম ভাবে এখানে একটা কারেন্ট ফ্লো হবে না? ঠিক ক্লকওয়াইজ। কারণ আগের লুপটাতে ক্লকওয়াইজ ধরছি, তাহলে এটাও ক্লকওয়াইজ ধরতে হবে না? তো ধরে নিলাম এই লুপের কারেন্ট প্রবাহ হচ্ছে IB। আমরা নিজেদের মতন দুইটা কারেন্ট, মানে একটা লুপে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এটা আমরা ধরে নিছি। হুম। প্রশ্নের মধ্যে I1 দিছে, I2 দিছে, I3 দিছে, এগুলো ভুলে যেতে হবে। এগুলো আমাদের দেখারই দরকার নেই। এবার কি করতে হবে? তোমার ইচ্ছা মতো ঘুরবা। ইচ্ছা মতো ঘুরে আইআর অলওয়েজ পজিটিভ হবে। আইআর অলওয়েজ পজিটিভ হবে। তাহলে প্রথম বর্তনী নিয়ে যদি কাজ করি, প্রথম বর্তনী নিয়ে যদি কাজ করি, তাহলে কি পাচ্ছি দেখতো? প্রথমটা পাচ্ছি IA R1 না? তারপর কি পাচ্ছি? IA R3 না? তারপর কি পাচ্ছি? সব অলওয়েজ পজিটিভ হবে। কারেন্ট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে আমাদের দেখার দরকার নেই। অলওয়েজ পজিটিভ, বিয়োগ পার্থক্যের টান। তারপর কি পাচ্ছি? তারপর এখানে কোনো কারেন্ট পাচ্ছি না, কিন্তু ব্যাটারির দিকটা সেম থাকবে। ব্যাটারির দিকটা R3।
আমরা ওই লুপ নিয়ে কাজ করতেছি। দেখো, এই লুপ নিয়ে কাজ করতেছি। এই লুপ নিয়ে আমরা ধরে নিছি এই লুপের মধ্যে শুধু আই এ পরিমাণ কারেন্ট যাচ্ছে। তা আই এ পরিমাণ কারেন্ট গেলে প্রথম বিয়োগ পার্থক্যটা হবে আই এ আর ওয়ান, তারপর পাচ্ছে আই এ কি আর থ্রি, তাই না? এখানে হিসাব করতে হবে আই এ আর থ্রি। এখন তুই আমাকে বলতো, এ এ ব্রাঞ্চের মধ্য দিয়ে কি শুধু আই এ যাচ্ছে, আই বিও যাচ্ছে না এই ব্রাঞ্চের মধ্য দিয়ে? হ্যাঁ, মাঝখানের ব্রাঞ্চে আই এও যাচ্ছে, এদিক দিয়ে আবার আই বিও যাচ্ছে না? তখন কি হবে? আমরা যেহেতু এখন এই লুপ নিয়ে কাজ করতেছি, এখন এই লুপ নিয়ে কাজ করতেছি, আমরা প্রাধান্য দিব কাকে? আই এ কে, আই এ কে। হুম, আমরা কাকে প্রাধান্য দিব? আই এ কে। তাহলে তখন কি হবে মানটা? মানটা অ্যাকচুয়ালি হবে আর থ্রি ইন্টু আই এ মাইনাস আই বি। বুঝতে পারছি? আমরা যেহেতু বর্তমানে এই পাশের লুপটাকে নিয়ে কাজ করতেছি, আর এই পাশের লুপে কারেন্ট যাচ্ছে আই এ পরিমাণ। হ্যাঁ, আর যে ব্রাঞ্চে কারেন্ট দুইটা যাবে, শর্টকাট হিসাব, কিছু বোঝার দরকার নেই, শর্টকাট হিসাব। যে ব্রাঞ্চে কারেন্ট দুইটা যাবে, আমরা যে লুপ নিয়ে কাজ করতেছি ওই লুপের কারেন্টটা মাইনাস আরেক লুপের কারেন্ট। এই ব্রাঞ্চ হচ্ছে দুইটা দুইটা কারেন্ট যাচ্ছে, একটা আই এ আর একটা আইবি। দুইটা কারেন্ট যেহেতু পাইছি, তাহলে আমরা কি লিখবো? যে লুপ নিয়ে কাজ করতেছি তার কারেন্টটা মাইনাস অন্য অন্য কারেন্টটা আইবি, আর ইন্টু আর থ্রি। আর এই আর এটা তো সবসময় পজিটিভই হবে, অলওয়েজ পজিটিভ বিয়োগ পার্থক্যের আগে। তাহলে এটা গেল। এরপর কি পাচ্ছি? এরপর যে কারেন্টটা এই লুপের কাজ পাচ্ছি, এই লুপে আর কোনো রোধ নাই। ফাইনালি ব্যাটারির সম্মুখীন হয়েছি, তাই না? ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে সম্মুখীন হয়েছি নাকি নেগেটিভ প্রান্তের সাথে? তাহলে মাইনাস ই। ব্যাটারির দিকে কোনো রুলস চেঞ্জ নেই। মাইনাস ই সমান 0। এটা একটা সমীকরণ পাবো। আরেকটা সমীকরণ পাবো ওই লুপে, ওই লুপে। হুম, আমরা এই লুপেও আইবিটা এভাবে যাচ্ছে না ক্লকওয়াইজ, কারণ এটাকে ক্লকওয়াইজ ধরছিলাম, তাহলে এটাকে ক্লকওয়াইজ ধরতে হবে। তাহলে এটাকে যদি ক্লকওয়াইজ ধরে নিই, তাহলে বি সি ডি ই বি এভাবে ধরলে সুবিধা হবে না? বি সি ডি ই বি। তাহলে আরেকটা সমীকরণ কি পাচ্ছি? আচ্ছা, এটা আমি কিভাবে ধরছি? এটা আমি ধরছি এ বি ই এফ এ এভাবে ধরছি। হ্যাঁ, আর ওইটাকে ধরবো আমরা কিভাবে? এটাকে ধরবো আমরা বি সি ডি ই বি এভাবে ধরছি। ওকে, ওভাবে ধরলে অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। আই বি আর টু, প্রথমটা হবে আই বি আর টু, তাই না? তারপর মাইনাস ই টু, কারণ ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে দেখা হয়েছে। তারপর কোনো রোধ নাই। তারপর হচ্ছে যে এ দেখ, এতটুকু শেষ, এতটুকু এই ব্রাঞ্চ পর্যন্ত শেষ। এবার এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে কিছু আছে? এই ব্রাঞ্চে কিছু নেই। এবার হচ্ছে এই ব্রাঞ্চ, কিন্তু এই ব্রাঞ্চে তো দুইটা কারেন্ট মিলিত হচ্ছে, একটা আই এ আর একটা আইবি, তাই না? এই ব্রাঞ্চ দিয়ে প্রথম কথা রোডটা লিখে ফেলি। রোডটা হচ্ছে আর থ্রি, রোডটা লিখে, এটা তো অলওয়েজ পজিটিভ হবে। রোড আর থ্রি ইন্টু আইবি মাইনাস আই এ হবে নাকি আই এ মাইনাস আইবি হবে? আইবি মাইনাস আই এ হবে। কারণ কেন? এবার আমরা কাজ করতেছি এ লুপ নিয়ে, তাহলে এ লুপের কারেন্ট আগে প্রাধান্য পাবে। আইবি মাইনাস আই এ সমান 0। এটা 2 নং সমীকরণ। দুইটা সমীকরণ তৈরি হয়ে গেছে। এখান থেকে আই এ আর আইবির মান ইজিলি বের হয়ে যাচ্ছে না? ইজিলি বের হয়ে গেলে আই এ আর আইবির মান বের করে ফেললে, এরপর আই এ থেকে আই ওয়ান, আই টু, আই থ্রি কিভাবে বের করতে হয় আমি দেখাবো। হ্যাঁ, তার একটু 1 মিনিট। তাহলে আই এ আর আইবি কেমনে বের করতে হবে এটা তো বুঝছোস। আর এই দুইটাই বের করতে পারলে এরপর এরপর কিভাবে আই ওয়ান, আই টু, আই থ্রি বের করবে এটা আমি দেখাবো ম্যাথ করে। মোট কথা আই এ আর আইবি বের করতে পারলেই খেলা শেষ, খেল খতম। এখন তুই বল, ম্যাশ অ্যানালাইসিস সহজ নাকি কেবিল সহজ? অনেক সহজ না? আমরা কি করছি? দুইটা লুপ ধরে নিছি, লুপ দুইটা নাম দিছি, শেষ। এরপর কি করছি? এরপর হচ্ছে যে একটা লুপে একটা কারেন্ট ধরে নিছি। আমরা ধরে নিছি একটা লুপে একটা কারেন্ট যাচ্ছে, আরেকটা লুপে আরেকটা কারেন্ট যাচ্ছে আইবি। হুম, একটাতে আই এ আরেকটাতে আইবি। তো একটা লুপ নিয়ে কাজ করার সময় আমরা সবসময় বিয়োগ পার্থক্যের আগে প্লাস চিহ্ন দিব। আমাদের এটা ভাবার দরকার নেই আমরা যেদিকে করতেছি ওইদিকে কারেন্ট যাচ্ছে কিনা। হ্যাঁ,
এটা দরকারই নেই। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক যে আমরা আইএটাকে যে ক্লকওয়াইজ ধরলে আইবিটাকে ক্লকওয়াইজ ধরতে হবে। আইএটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে আইবিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে। আমরাই দিক দিয়ে দিছি, আমরাই অলওয়েজ পজিটিভ। আমরা মানে এই ব্যাপারটা হচ্ছে আমরা জোর খাটাচ্ছি। আমি যেটা বলছি এটা অলওয়েজ পজিটিভ হবে। হুম, ব্যাপারটা এরকম। অলওয়েজ পজিটিভ হবে। আর যে ব্রাঞ্চ দিয়ে ২ টা কারেন্ট যাবে আইএ আর আইবি। এর বাইরে তার কারেন্ট যাওয়ার সুযোগ নেই। কারণ ২ টা লুপ আছে তাহলে ২ টা কারেন্টই যাবে। একটা আইএ, একটা আইবি। কারণ আমরাই তো ধরে নিয়েছি আইএ আর আইবি আছে। হ্যাঁ? আর ৩ টা থাকলে আইসিও থাকতো, আইসি থাকতো। তো যে ব্রাঞ্চ দিয়ে ২ টা কারেন্ট যাবে, একের অধিক কারেন্ট যাবে, ওই ব্রাঞ্চে আমরা ১ম এ যে লুপ নিয়ে হিসাব করতেছি ওই লুপের কারেন্টকে প্রাধান্য দিয়ে মাইনাস আরেক লুপের কারেন্ট। এভাবে সমীকরণ বের করো, ২ টা বের করে এবার আইএ আর আইবি বের করে ফেলবা। বের করে এবার অঙ্ক শেষ। খেল খতম। হুম, তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দিই। হুম, একটা ম্যাথ করে ফেললে ফুল ক্লিয়ার হয়ে যাবে না? তো ম্যাশ অ্যানালাইসিস দিয়ে সুবিধাটা কি? ম্যাশ অ্যানালাইসিস দিয়ে সুবিধা হচ্ছে যে যেকোনোভাবে করা যায়। হুম, আচ্ছা এটা হোমওয়ার্ক, এটা এই কারণে হোমওয়ার্ক, এটা তুমি কেবিএল দিয়ে করবা। ওকে? এটা কেবিএল দিয়ে করবা। আর আমি হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস দিয়ে এই সার্কিটটা সলভ করতেছি। কি দিয়ে করব? ম্যাশ অ্যানালাইসিস দিয়ে এটা সলভ করব। তাহলে এটা যেন মনে থাকে। তাহলে ম্যাশ অ্যানালাইসিস দিয়ে আমরা সলভ করি এখন। তাহলে ম্যাশ অ্যানালাইসিস দিয়ে সলভ করলে কি হবে প্রথমে? দেখি বলতো। প্রথমে প্রথমে আমরা কারেন্ট আমরা ধরে নিব, লুপ ধরে নিব। তো আমরা তো জানি এটা একটা লুপ, এটা একটা লুপ। ২ টা লুপ পাইছি। নাম দিয়ে দিই এ, বি, সি, ডি, ই, এফ, এ ধরে নিলাম। আমরা ধরে নিলাম এই লুপে হচ্ছে আই এ পরিমাণ কারেন্ট যাচ্ছে আর এই লুপে হচ্ছে আইবি পরিমাণ কারেন্ট যাচ্ছে। ওকে? আর আমরা এটা ধরে নিলাম যে এভাবে যাচ্ছে ক্লকওয়াইজ। এভাবে যাচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এটাও ক্লকওয়াইজ যাবে, এটা ধরে নিতে হবে। এখানে যে I1, I2, I3 কি দেওয়া আছে হাবিজাবি এগুলো আমাদের দেখার দরকার আছে? কোনো দেখার দরকার আছে? দাঁড়া আমাকে বিবেক কল দিচ্ছে কেন দেখি। আচ্ছা তাহলে কি হইছে দেখ। এতটুক তো বুঝছস যে IA পরিমাণ কারেন্ট যাচ্ছে ওই লুপে, IB পরিমাণ কারেন্ট যাচ্ছে ওই লুপে, ২ টাই ক্লকওয়াইজ। হুম? তারপর আমরা কি করতে বলছে? তারপর আমরা ২ টা সমীকরণ বের করব। কারণ আমাদের বের করতে হবে IA আর IB বের করতে হবে। তাহলে আমাদের ২ টা সমীকরণ হলেই হচ্ছে। তাই না? ২ টা সমীকরণ হইলেই হচ্ছে না? হ্যালো? ২ টা সমীকরণ বের করলেই হচ্ছে না? কারণ আমাদের তো অজানা রাশি ২ টা IA আর IB। হ্যাঁ? তো আমরা ধরে নিলাম। এখন আমি যেভাবে করতেছি এভাবে করতে থাক। হ্যাঁ? আশা করি আর বুঝাতে লাগবে না। ABEFA লুপে আমরা কি প্রয়োগ করব? মেশ এনালাইসিস প্রয়োগ করে কি পাই? মেশ এনালাইসিসটা লিখবি না KVL এ লিখবি? হুম? প্রথমে কি পাচ্ছি? A থেকে যাত্রা শুরু। তাহলে 2IA না? 2IA সবসময় প্লাসই হবে। এই ব্রাঞ্চে কিন্তু ২ টা কারেন্ট যাচ্ছে। IB আর IA কারেন্ট যাচ্ছে। কিন্তু আমরা এই লুপ নিয়ে যেহেতু কাজ করতেছি, এই লুপ নিয়ে যেহেতু কাজ করতেছি, IA প্রাধান্য পাবে বেশি। তাহলে রোধের মান হচ্ছে 2 into IA minus IB, তাই না? 2 into IA minus IB। তারপর কি পাচ্ছি? তারপর আর কিছু পাচ্ছি না। তারপর হচ্ছে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত আগে আসতেছে তাহলে ৬ is equal 0। এটা ১ নং সমীকরণ। আচ্ছা এখানে IA আর IB টাকে একসাথে লিখে ফেল। তাহলে এটা কি হয়? 2IA plus 2IA minus 2IB minus 6 equal 0। তাহলে কত হয়? 4IA minus 2IB 6 equal 0। ২ কমন নিয়ে ফেলো। আরো ছোট করতেছি আরকি ইচ্ছে করে। হুম? 2IA minus IB minus 3 is equal 0। তাহলে এটা একটা সমীকরণ পাইছি। ঠিক সেম ভাবে ওই লুপে একটা প্রয়োগ করি। ওই লুপে BCDEB তে BCDEB তে প্রয়োগ করে পাই। মানে লুপে আরকি। লুপে করলে কি আসে? আমি যদি হিসাব করি IB তো যাচ্ছে তাই না? তাহলে 4IB তারপর আর কি যাচ্ছে? -2 তাই না? এরপর কিছু নাই। এরপর হচ্ছে আবার ব্যাটারির ঋণাত্মক প্রান্ত -4 -4। আচ্ছা এখানে তো একটা মিস গেছে। এখানে একটা মিস গেছে না? 4 এখানে একটা ব্যাটারি মিস গেছে না? 4 আরে আগেরটাতে ব্যাটারি আমরা তো ওভাবে করিনি।
আচ্ছা আগেরটাতে ব্যাটারি ছিল, হ্যাঁ ওটা ভুলেছি তাহলে। এটা তো কমন সেন্স। বেসিক বেসিক ঠিক হয়ে গেলে তো, বেসিক ঠিক হয়ে গেলে তো হচ্ছে। হ্যাঁ, আমাদের তো বেসিক দরকার। তাহলে আমরা আবার একটু শুরু থেকে করি। ওকে, সরি, দুঃখিত। হ্যালো, কোথায়? চারতলা রুট। কি বলতেছিলাম যে আই এ আই বি এগুলো তো বুঝছোস। হুম, তাহলে 2IA প্লাস, দেখি তুই বল এখন কি হবে। তিন তিন তিনটা লুপ কেন ধরবি? লুপ তো আছে দুইটা। ব্যাটারি আছে তো, কি মান বসাই দিব ব্যাটারির। পজিটিভ প্রান্ত মিলিত হলে +4 লিখবো, নেগেটিভ হলে নেগেটিভ -4 লিখবো। দুইটা লুপে কেন অ্যাড করবি? তুই নর্মালি করতে থাক। তুই এটাকে একটা লুপ ধরছিস, এটাকে একটা লুপ ধরছিস, এখানে তার লুপ ধরার ইয়া নেই, অপশনই নেই। আছে, এটা একটা লুপ, এটা একটা লুপ। হ্যাঁ, 2IA প্লাস কি হবে? 2 2IA মাইনাস আইবি হয়েছে। তারপর প্লাস +4, শুধু +4, তারপর কি হবে? -6 সমান 0। শেষ। এখন তুই বল এখানে কত হবে? 2IA প্লাস 2IA মাইনাস 2IB, আর এখানে কত হবে? -2 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে কত হয়? 4IA, তারপর কি হয়? -2IB -2 ইজ ইকুয়াল 0। 2 কমন যাচ্ছে, যাচ্ছে না? 2 কমন গেলে কত হয়? 2IA মাইনাস আইবি মাইনাস 1 সমান 0। এটা একটা সমীকরণ। ঠিক সেম ভাবে ওই লুপেও সেম সমীকরণ বের কর। কোন সাইডে করতাম? এই সাইডে করি। বি সি ডি ই বি লুপে। তাহলে তাহলে দেখি তুই বল। 4IB, ভেরি গুড। তারপর -2, তারপর তারপরে -4 হয়েছে। তারপর +2IB, কিন্তু এ ব্রাঞ্চে দুইটা আই মিলিত হচ্ছে না, আই এ আর আই বি। তাহলে এখন কোন লুপ নিয়ে কাজ করতেছি? তাহলে 2 ইন্টু আইবি মাইনাস আই এ সমান 0। এবার এখান থেকে একটা সমীকরণ আসবে না? কত আসতেছে? 6IB কেমনে আসে? 2IB, 2IB মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +6। এটা পরে লিখতেছি। আচ্ছা সরি, 4IB, 4, সরি, নিজের লেখা নিজেই বুঝি না। 4 আর 2 যোগ করলে কত? 6IB। 6IB, আর এখানে কত হয়? -2IA, -2IA, আর এখানে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -6 সমান 0। এখানে কমন যাচ্ছে কি? 2 কমন যাচ্ছে। 2 কমন নিলে কত হয়? 3IB -IA -3 ইজ ইকুয়াল 0। তাহলে এটা 2 নং সমীকরণ। এই দুইটা সমীকরণ এবার সলভ কর, ক্যালকুলেটর মার, যা আসে তা। আই এর মান বের কর, আইবি এর মান বের কর। কর। আই হচ্ছে কত? 1.2। তারপর হ্যাঁ মিলছে, 1.4 অ্যাম্পিয়ার। এখন তুই আমাকে বল, কমন সেন্স থেকে বলতো, আই এ ব্রাঞ্চের কারেন্ট কোনটা? এ ব্রাঞ্চের কারেন্ট আই এ না? যে ব্রাঞ্চে দুইটা কারেন্ট মিলিত হচ্ছে আমরা ওই ব্রাঞ্চ নিয়ে কাজ করবো না এখন। যে ব্রাঞ্চে শুধু একটা কারেন্ট আছে, এই ব্রাঞ্চের কারেন্ট কোনটা? আই এ না? আর পোস্টের মধ্যে কি বলে দিছে? এই ব্রাঞ্চের কারেন্ট I1 না? তার মানে আই এটাই I1।
তারপর হচ্ছে যে এই লুপের যদি হিসাব করি, যে ব্রাঞ্চে দুইটা কারেন্ট মিলিত হচ্ছে না, শুধু একটা কারেন্টই আছে, যেমন এই ব্রাঞ্চটাতে শুধু একটা কারেন্টই আছে, হ্যাঁ, আর এটাকে তো আমরা আইবি ধরে নিছি, তাই না? আর আর এই প্রশ্ন দেখা যাচ্ছে কি এই ব্রাঞ্চটাই হচ্ছে আই টু, আই এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে আই টু, তার আই টুটাই আইবি, আই টুটাই আইবি। কিন্তু প্রবলেম হচ্ছে যে আই টুর দিক দিয়ে দিছে এদিকে, আর আমরা আইবি ধরছি এদিকে, তাই না? তাহলে শুধু কি হবে, আই টু সমান হবে, আই টু সমান হবে মাইনাস আইবি, তাহলে মাইনাস 1.4 ভোল্ট। এখন তুই আমাকে বলতে পারো মাইনাস কেমনে, তড়িৎ প্রবাহ কেমনে মাইনাস হয়? মাইনাস এখানে বুঝেছে দিক, দেখবি উত্তর উত্তর মিলছে যে, দেখবি কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে যায়, তাই না? কিন্তু চিত্রে কি দেওয়া আছে দেখতো, নিম্ন থেকে কারেন্ট বেরিয়েছে দেওয়া আছে, তার মানে আই টুর দিকটা ভুল দেওয়া আছে, আই টু হবে যে মাইনাস 1.4 অ্যাম্পিয়ার। মিলছে, আই টু হয়ে গেছে, আই ওয়ানও পেয়ে গেছো, এখন আই থ্রির মান কত হবে? আই ওয়ান প্লাস আই টু, আই ওয়ান প্লাস আই টু, পারবি না? তাহলে আই থ্রি সমান কত হবে? 1.4 মাইনাস, না 1.4 বলতেছি, 1.2 মাইনাস 1.4, কেন কেন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না? আই টুর মান তো মাইনাস, প্লাস না, তাহলে আই থ্রি মান যেটা আসে সেটা মাইনাস কত 0.2 আসবে, এটাই আনসার, সবগুলা কারেন্টের মানবে। এখন তুই আমাকে বল, কেভিএল সহজ নাকি মেশ অ্যানালাইসিস সহজ? মেশ অ্যানালাইসিস সহজ, তো মেশ অ্যানালাইসিস সহজ হলে মেশ অ্যানালাইসিস দিয়ে অঙ্ক করে বলবি। হুম, কিন্তু পরীক্ষার খাতায় কখনো মেশ অ্যানালাইসিস ওয়ার্ডটা ইউজ করবি না। তাহলে এটা হোমওয়ার্ক, এটা পারলে একটা চকলেট ফ্রি। তিনটা লুপ দিছি, তিনটা লুপ দিছি, তিনটা লুপ নিয়ে করবি। হ্যাঁ, পারবি না? শুধু কোথায় ইয়া হচ্ছে, কোথায় এটা একটা লুপ, এই ব্রাঞ্চটার মধ্যে দুইটা কারেন্ট মিলিত হচ্ছে, এই ব্রাঞ্চটার মধ্যে আই এ আর আইবি মিলিত হচ্ছে, আবার এই ব্রাঞ্চটার মধ্যে আই এ আর আইসি মিলিত হচ্ছে, তাই না? তো ওভাবে হিসাব করে করবি। ইকুয়েশন তিনটে আসবে আর কি, দুইটা ইকুয়েশন বের করতে পারলে তিনটা পারবি না কেন, চারটা পারবি না কেন? তাহলে এটা হোমওয়ার্ক করে আমাকে দেখা, আজকে আজকে দেখাবি, তাহলে ছুটি তাহলে। ওকে।